ইন্টারনেট অফ থিংস এর মধ্যে আমাদের রেভলিউশন কিভাবে আসছে। মেইনলি ইন্টারনেট অফ থিংস হচ্ছে 1969 সাল থেকে শুরু হয়েছে। তখন কিন্তু ইন্টারনেট অফ থিংস এর নাম ছিল ইন্টারনেট অফ বফিন। আপনারা এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবেন, আগে কিন্তু ইন্টারনেট অফ থিংস নাম ছিল না, আগে ছিল কি ইন্টারনেট অফ বফিন। পরে 2012 সালে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস হিসেবে এসছে। তো এরপরে কি একটা ইভলিউশন হয়েছে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি প্রথমত কি উৎপন্ন হয়েছে, তারপরে কি। তো প্রথম ইন্ডাস্ট্রি 1.0 যেটা রয়েছে, সেখানে আমরা দেখেছি কি 1700 থেকে 1800 সালের মধ্যে স্টিম পাওয়ার ইঞ্জিন তৈরি হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিসিটির আগে। এটা ছিল ফার্স্ট রেভলিউশন। তারপরে কি ইন্ডাস্ট্রি 2.0-তে হয়েছে হচ্ছে ইলেকট্রিসিটি, যেখানে হচ্ছে অনেক রকমের মেশিন অপারেটেড হয়েছে ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে। এটা হচ্ছে 20th সেঞ্চুরিতে হয়েছে। তারপর ইন্ডাস্ট্রি 3.0-তে ইভলিউশন হয়েছে হচ্ছে অটোমেটেড সফটওয়্যার, মেকানিক্যাল টেকনোলজি গুলো। এরপরে হচ্ছে কি ইন্ডাস্ট্রি 4.0-তে কি হয়েছে, ইন্ডাস্ট্রি 4.0-তে হচ্ছে ইন্টারকানেক্টিভিটি ডিভাইস থ্রু ইন্টারনেট। এই যে আমাদের ইন্ডাস্ট্রি 4.0 যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে এই যে আইওটি রয়েছে, এই আইওটিটা রিলেট করতেছে। আমরা এখন রয়েছে কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশনে। তো এরপরে ফিফথ রেভলিউশনে কি হবে, রোবট মেশিন আরেকটি রোবট মেশিনের সাথে কমিউনিকেট করবে। তো ক্যান ইউ ইমাজিন যে পরবর্তীতে আমাদের কি কি হতে চলেছে। আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়টা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে আলোচনা করব। HTTP প্রোটোকল, আইওটির যে প্রোটোকলগুলো রয়েছে, ম্যাট কিউ প্রোটোকল, তারপরে লোরা ওয়ান প্রোটোকল, জিগবি, ওয়াইফাই, ব্লুটুথ, সেলুলার প্রোটোকল নিয়ে আলোচনা করব। এছাড়াও আইওটির যে কম্পোনেন্টস, কি কি কম্পোনেন্টস গুলো আছে, সেন্সরস, কানেক্টিভিটি, ডাটা প্রসেসিং, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে কি আমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে বিভিন্ন ধরনের আইওটির প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আর্ডিনো উনো তে কি কি প্রজেক্ট করতে হয় সেগুলো আলোচনা করব। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্বন্ধে জানবো, সুইচ, রিলে, এই সকল বিষয় আমরা বিগত ক্লাসগুলোতে, পরবর্তী যে ক্লাসগুলোতে আছে সেগুলোতে দেখবো। এরপরে বিভিন্ন ধরনের সেন্সরস, যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, লাইট সেন্সর, যে এই যে আইওটি ডিভাইসে কি করতে হয়, আমাদের যে সেন্সরস গুলো লাগবে সেই সকল সেন্সরস এর কিছু আমরা দেখবো, মানে হচ্ছে আলোচনা করব, ব্যবহার দেখব, প্রজেক্ট নিয়ে আমরা হ্যান্ডস অন প্রজেক্ট দেখব। তো এছাড়াও কি আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আমরা হোম অটোমেশন, রিয়েল লাইফ হোম অটোমেশন আমরা তৈরি করব। এরপরে হচ্ছে ওয়েব মনিটরিং করব, ইএসপি ক্যাম দিয়ে আমরা ডিরেক্টলি লাইভ স্ট্রিম করব এবং অবজেক্ট ডিটেক্ট করব এটা দিয়ে। তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে পরবর্তী ক্লাসগুলো। তো আমি আশা করি আপনারা কেউ মিস করবেন না একটা ক্লাস। পরবর্তী ক্লাসগুলো আমাদের অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক হ্যান্ডস অন প্রজেক্ট হতে চলেছে। তো আমি আশা করব একটি ক্লাস আপনারা মিস দিবেন না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইটার হচ্ছে ভ্যালু কতটুকু, যে আপনি 30 দিনে কি কি জিনিস আপনি ফ্রি পেতে চলেছেন এই ইন্টারনেট অফ থিংস মাস্টার ক্লাসে। ভ্যালু কতটুকু আপনি অবশ্যই বুঝতে পারছেন, আপনি কি কি শিখতে পারছেন। তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যামেজিং লিখবেন কমেন্ট বক্সে। ভিশন, ওপেন সিবি, এই সকল বিষয় নিয়ে আপনার ধারণা রাখতে হবে। তো আপনার হচ্ছে এত কিছু দেখে আপনার হয়তো বা মাথা ঘুরে যাইতেছে যে এত কিছু কিভাবে কি করব, রাইট? এই সকল বিষয়গুলো আমাদের পার্ট বাই পার্ট আকারে অনেক সহজ ওয়েতে এই কোর্সটি সাজানো হয়েছে, এই সিরিজটি সাজানো হয়েছে। তো আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তো এগুলো অনায়াসে অনেক ইজি ওয়েতে আপনারা এটা লার্ন করতে পারবেন। তো আশা করবো আপনারা শেষ ক্লাস পর্যন্ত থাকবেন এবং এই বিষয়গুলো শিখবেন। এবং অনেক সহজ ইন্টারাকশনে এই ক্লাসগুলো করা হয়েছে। এমন একটি টেকনোলজি যেটা হচ্ছে আমাদের যে কোনো ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো আপনারা সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের যে বাসা বাড়িতে বা হচ্ছে টিভি, ফ্রিজ, তারপর ফ্যান, লাইট, এছাড়া হচ্ছে বিভিন্ন যে ডিভাইস রয়েছে, মাইক্রো ওভেন, তারপর হচ্ছে ফ্রিজ, এই সকল ডিভাইসকে যেগুলো সাধারণ ভাষায় বলতে গেলে যে কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে যদি কানেক্টেড থাকে, এইগুলো ডাটা যদি হচ্ছে প্রসেস হয় এবং সেই অনুযায়ী যদি আপনি কমান্ড দিতে পারেন, তাহলেই কি সেটাই হচ্ছে আইওটি ডিভাইস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস মানে কি, রাইট? তো এই যে আইওটি ডিভাইস,
লাইক হচ্ছে আমি কিছুক্ষণ আগেই হচ্ছে আইওটি ডিভাইসের হিস্ট্রি সম্বন্ধে বললাম আপনাদেরকে। তো সর্বপ্রথম 1982 সালে হচ্ছে আইওটি ডিভাইসের যাত্রা শুরু হয়। এরপরে দেখুন 1996 সালে প্রথম ফোন হচ্ছে আবিষ্কার হয়েছে। এরপরে হচ্ছে 2003 সালে হচ্ছে কি আমাদের যে ইসিজি যে সেন্সর সেটা হচ্ছে আবিষ্কার হয়েছে। এরপরে কি 2002 সালে আমরা যে বহুল প্রতীক্ষিত যে ব্লুটুথ হেডফোন ইউজ করতাম সেটা হচ্ছে 2002 সালে আবিষ্কার হয়েছে। এটা তো সম্বন্ধে আমরা তো অনেকেই জানি যে ব্লুটুথ হেডফোন আমরা কি পরিমাণ ইউজ করেছি। এরপরে কি 2008 সালে হচ্ছে স্মার্ট ওয়াচ, আমরা যে স্মার্ট ওয়াচ গুলো ব্যবহার করি সেটা হচ্ছে প্রথম আইওটি সিস্টেমে আবিষ্কার আসছে। এরপর হচ্ছে 2022 সালে হচ্ছে 2012 সালে হচ্ছে স্মার্ট ওয়াচ এসেছে। এছাড়াও 2019 সালে আমরা যে 5G যে সিস্টেমটা রয়েছে, আমরা তো 3G 4G 5G ফিফথ জেনারেশন যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে 2019 সালে এসছে। তা আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন 1992 সাল থেকে 2019 সালের মধ্যে কি ভ্যালুয়েশন হয়েছে। যে ফার্স্টলি হচ্ছে হোম অটোমেশন ছিল, দেন ওখান থেকে ফিফথ জেনারেশন আমরা এখন চলে এসেছি। তো আপনারা জাস্ট বুঝতে পারছেন যে কি পরিমাণ চেঞ্জেস আসতেছে। এবং এই যে 1992 সালে মাত্র ইন্টারনেট অফ থিংস এর ডিভাইস ছিল মাত্র কনজিউমার টোটাল ডিভাইস ছিল 1 মিলিয়ন, থেকে 2020 সালে সেটা চলে গেছে কি 50 বিলিয়ন। এবং প্রতিনিয়ত লাখ লাখ ইন্টারনেট কানেক্টেড ডিভাইস তৈরি হইতেই আছে। তো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ এটার হচ্ছে চাহিদা বর্তমান বাজারে, বর্তমান মার্কেটকে। তো আপনারা বুঝতে পারছেন যে এইটা শিখলে আপনাদের কতটুকু গুরুত্ব, মানে কতটুকু ইউজফুল হবে, কতটুকু অপরচুনিটি আপনার গ্যাপ করতে পারবেন। তো এই যে আমরা এতক্ষণ ধরে ইন্টারনেট অফ থিংস নিয়ে জানলাম, ইন্টারনেট অফ থিংস এর হচ্ছে অনেকগুলো ডিভাইস তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাই না? তো এই ডিভাইসটি তৈরি করতে গেলে তো কিছু প্রসেস দিয়ে যাইতে হয় আমাদেরকে, তাই না? তো এই প্রসেসটা কি, এগুলোকে বলি আমরা কি কম্পোনেন্ট। তো কিছু কিছু প্রসেস আছে, যেমন প্রথম যেটা হচ্ছে আমাদের একটি ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসটা কি করে, এই ডিভাইসে সেন্সরস এবং অ্যাকচুয়েটর লাগে। সেন্সরস গুলো কি কি? সেন্সরস হচ্ছে মেইনলি আমাদের এনভায়রনমেন্ট থেকে হচ্ছে ডাটা কালেক্ট করে, যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার কোয়ালিটি, প্রেসার, পালস অক্সিমিটার, ইসিজি, বডি টেম্পারেচার, সয়েল ময়েশ্চার কি করে, সয়েলের হচ্ছে মাটিটা হচ্ছে শুকনা আছে না ভিজা আছে সেটা ডিটেক্ট করে। সয়েল এনপিকে সেন্সর, আপনাদের মাথায় এটা আসতে, সয়েল এনপিকে সেন্সরটা কি জিনিস? সয়েল এনপিকে সেন্সর হচ্ছে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এটা ডিটেক্ট করে। তো এখানে তারপরে স্পিড সেন্সর রয়েছে, পিএইচ সেন্সর, টিডিএস সেন্সর, এগুলো ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। এই সেন্সরগুলো হচ্ছে ডাটা কালেক্ট করে এই সেন্সরগুলো আমাদের একটি সার্ভারে পাঠায়। অ্যাকচুয়েটরস কোনগুলো? অ্যাকচুয়েটরস হচ্ছে সার্ভো মোটর, গিয়ার মোটর, স্টেপার মোটর, রিলে সুইচ, রোবোটিক্স আর্ম, এগুলো কি আমাদের অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। অ্যাকচুয়েটর কি করে, এই যে সেন্সরস থেকে যে ডাটাগুলো আসে এই ডাটা অনুযায়ী সে হচ্ছে কমান্ড প্রাপ্ত হয়ে ফিজিক্যালি পরিবর্তন হয়, জাস্ট লাইক কাজ করে। যে জাস্ট লাইক আমি হচ্ছে এই অনুযায়ী, মানে আমরা হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশন করি। যে আমাদের চোখটা হচ্ছে সেন্সর, আমাদের মুখটা সেন্সর, নাকটা সেন্সর, সরি মুখটা হচ্ছে অ্যাকচুয়েটর। তো আমরা নাক দিয়ে হচ্ছে একটা স্মেল নিতেছি, রাইট? স্মেল নিয়ে মনে হইতেছে যে এটা অনেক ব্যাড স্মেল, আমরা সাথে সাথে কি মুখকে কমান্ড দিতেছি যে এটা হচ্ছে ব্যাড স্মেল। মুখ কি বলতেছে যে এটা ব্যাড স্মেল। অথবা আমরা কি করছি, নাকটা যখন হচ্ছে গন্ধ আসছে তখন কি হচ্ছে নাকটা চেপে ধরছি। তো নাক কি করছে, সেন্স করছে, দেন হচ্ছে সেটা প্রসেস হয়ে কি হ্যাঁ হাতকে কি বলছে যে তুমি আমার নাকটা ধরো না। তো এখানে নাকটা হচ্ছে সেন্সরস এবং হাত যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটরস। তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন যে সেন্সরস কোনগুলো, অ্যাকচুয়েটর কোনগুলো। তো এই যে ডেটাগুলো কালেক্ট হয়ে একটা ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে, ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একটা গেটওয়েতে পৌঁছায়। তো গেটওয়ে কোনগুলো? গেটওয়ে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, মানে একটা মাধ্যম। গেটওয়ে মানে হচ্ছে একটা মাধ্যম, ডাটাগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছাতে। তো ওয়াইফাই, ব্লুটুথ, লোরা, এগুলো হচ্ছে মাধ্যম। এইটার মাধ্যমে ডাটাগুলো যায় কোথায়? ডাটাগুলো একটি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো হচ্ছে সার্ভারে যায়। তো প্রোটোকল কি কি? এইচটিটিপি প্রোটোকল, এমকিউটিটি প্রোটোকল। তো আপনাদের মাথায় হচ্ছে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইচটিটিপি প্রোটোকল তো আমরা অনেকে জানি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হোয়াট ইজ এমকিউটিটি প্রোটোকল? তো এমকিউটিটি তো অনেকের কাছে হচ্ছে নতুন আসতে পারে, তাই না? রাইট?
তো হ্যাঁ, আহ, জেরি জেরি লিখেছেন লোরা কি। হ্যাঁ, আমরা আসছি ওখানে, লোরা কি জিনিস আমরা আসছি। তো এমকিউটিটি কি জিনিস? এমকিউটিটির হচ্ছে ফুল মিনিং হচ্ছে মেসেজ কুয়েন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। তো এটা কি করে, মেসেজের মাধ্যমে যে ডাটাগুলো ট্রান্সফার হয় সেগুলো হচ্ছে আমরা এমকিউটিটির মাধ্যমে করে থাকি। আর এইচটিটিপি কি আমরা তো অনেকেই জানি, এইচএসসি তে পড়েছি, যে আইসিটি তে যখন ছিল তখন আমরা কিন্তু এইচটিটিপি নিয়ে পড়েছি, যে ডাব্লু মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইচটিটিপি মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? তো মাহমুদুল হাসান লিখেছেন মেসেজ কুয়েরি ট্রান্সফার প্রোটোকল। তো মেসেজ কুয়েরি টেলিমেট্রি ট্রান্সপোর্ট, এমকিউটিটি মানে। তো এই প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো কি হয়, একটি ক্লাউড সার্ভারে পৌঁছায়। তো অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে ক্লাউড জিনিসটা কি, রাইট? তো এটা অনেকের কাছে নতুন হতে পারে ক্লাউডটা, যারা স্কুল লেভেলে আছেন, যারা হচ্ছে কলেজ লেভেলে আছেন, ক্লাউড মানে হচ্ছে অনেকেরই অজানা হতে পারে। তো জাস্ট সিম্পল ইমাজিন করেন যে আমরা যে ফোন, ল্যাপটপ, তারপর ডেস্কটপ ব্যবহার করি, এখানে আমরা একটা স্টোরেজ ব্যবহার করি না, যে এখানে হচ্ছে আমরা। আচ্ছা, মাহমুদ হাসান লিখেছেন এমকিউটিটি মানে কি। এমকিউটিটি মানে হচ্ছে মেসেজ কুয়েন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবিং মেসেজিং প্রোটোকলের জন্য ব্যবহার হয়ে থাকে। আপনারা এই কোশ্চেন গুলো শেষ পর্যন্ত রাখুন, আমরা পরবর্তীতে কিউএনএ পর্যায়ে এই কোশ্চেন গুলো আমরা করব, কোশ্চেন গুলো অ্যান্সার দিব। তো অনেকের হচ্ছে ক্লাউড, গুগল ক্লাউড সম্বন্ধে হচ্ছে অনেকের মানে থাকে, মানে আমরা কি করি, ফোন তারপর হচ্ছে ল্যাপটপে আমরা ডাটা, বিভিন্ন ধরনের অডিও, ভিডিও বা মুভি, ছবি, এগুলো আমরা হচ্ছে স্টোর করে রাখি, তাই না? জাস্ট লাইক দ্যাট, আমরা এই স্টোরগুলো যখন আমরা অনলাইনে করি তখন সেটাকে বলা হয় ক্লাউড। তো এই ক্লাউড হিসেবে কাজ করে কি এডাব্লিউএস, মাইক্রোসফট আজুরে, গুগল ক্লাউড। আমরা গুগল ড্রাইভের তো নাম শুনেছি অনেকে, গুগল ড্রাইভে আমরা অনেক কিছু স্টোর করে রাখি। তো এই গুগল ক্লাউড কি করে, ডাটাগুলোকে হচ্ছে প্রসেসিং করে, জাস্ট লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর মাধ্যমে ডাটাগুলো প্রসেসিং করে। কিভাবে, কেমন প্রসেসিং? সাপোজ ধরুন হচ্ছে এই যে আমরা সয়েল ময়েশ্চার যে সেন্সর রয়েছে, সয়েল ময়েশ্চার সেন্সরের কি হয় যে আমরা হচ্ছে বাসা বাড়িতে তো অনেকেই ছাদে গাছ লাগায়, তাই না? ছাদে গাছ লাগায় হচ্ছে আমাদের মাথায় একটাই টেনশন থাকে কিন্তু, যে যখন আমরা বাইরে যাই একটাই টেনশন থাকে, গাছগুলোতে পানি দিবে কিভাবে। তো আপনারা এই বিষয়ে যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন। তো তখন কি হয় যে এই গাছগুলো কিন্তু মারা যায় পানির অভাবে, তাই না? তো এইখানে আর আমরা যদি একটা আইটিডি সিস্টেম বসাই, যে সয়েল ময়েশ্চারের মাধ্যমে আমার হচ্ছে পাম্পটা কন্ট্রোল করবে, যে যখন হচ্ছে আমার মাটিটা ভিজা থাকবে তখন হচ্ছে পাম্পটা বন্ধ থাকবে, যখন হচ্ছে মাটিটা শুকনা থাকবে তখন অটোমেটিকলি পাম্পটা অন হয়ে যাবে। তো এখানে কি করবে, সয়েল ময়েশ্চার ডাটাটা কালেক্ট করবে, কালেক্ট করে ডাটাটা ক্লাউডে পাঠাবে। ক্লাউড কি করবে, ডাটাটা প্রসেসিং করবে, যে মাটিটা আছে, ভুল আছে না, শক্ত আছে, সরি শুকনা আছে না ভিজা আছে। যখন হচ্ছে শুকনা থাকবে সে হচ্ছে অ্যাকচুয়েটরকে কমান্ড দিবে যে পাম্পটা তুমি অন করে দাও, এবং পাম্পটা হচ্ছে একটা পর্যায়ে যে যখন হচ্ছে ভিজা হয়ে যাবে মাটিটা তখন হচ্ছে পাম্পটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, ডাটাগুলো অ্যানালাইসিস করে। এবং এই ডাটাগুলো কিন্তু হচ্ছে আমরা আমাদের ফোনের মাধ্যমে দেখতে পাই। জাস্ট লাইক দ্যাট, আমরা সবাই দেখি, আমরা ফোনের মাধ্যমে কিন্তু ওয়েদারের ডাটাগুলো দেখি, তাই না? যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, তারপর হচ্ছে উইন্ড ডিরেকশন, উইন্ড স্পিড, এগুলো কিন্তু আমরা সবকিছু দেখতে পাই। তো এটা কি হয়, কোনো একটা জায়গাতে ওখানে সেন্সরস গুলো বসানো থাকে, টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর, উইন্ড স্পিড সেন্সর, উইন্ড ডিরেকশন সেন্সর, তারপর কার্বন ডাইঅক্সাইড সেন্সর, এগুলো সবকিছু বসানো থাকে। এগুলো ডেটা কি হয়, একটা সার্ভারে পৌঁছায়, সার্ভারে পাঠায় বিভিন্ন গেটওয়ের মাধ্যম দিয়ে, এই ওয়াইফাই, ব্লুটুথ অথবা লোরার মাধ্যম দিয়ে পৌঁছায়। এবং এই ডাটাগুলো কি হয়, একটা সার্ভারে পৌঁছে ডাটাগুলো অ্যানালাইসিস হয়, যে টেম্পারেচার বাড়ছে কি কমছে, অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে সে অ্যানালাইসিস করে, এবং ওই অ্যানালিটিক্যাল ডাটাগুলোই আমরা কিন্তু ফোনের মাধ্যমে দেখতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে এগ্রি লিখবেন। আচ্ছা, অনেকেই দেখছি বুঝতে পেরেছেন। তো অনেকেই হচ্ছে কোশ্চিন করছিলেন যে হচ্ছে লোরা কি জিনিস, রাইট?
তো আমরা তো ওয়াইফাই ব্লুটুথ সবাই জানি, সবাই জানি, তাই না? যে ওয়াইফাই দিয়ে আমরা কি কাজ করি, ব্লুটুথ দিয়ে কি কাজ করি। আমরা হচ্ছে ছোটবেলাতে যখন ব্লুটুথ দিয়ে কোনো কিছু ট্রান্সফার করতাম, তখন কি করতাম, একটা ফোনের সাথে আরেকটা ফোন কানেক্টেড করতাম, যে যত যত হচ্ছে আমাদের ডিস্টেন্স কম হবে স্পিডটা তত বাড়বে, তাই না? তো ওয়াইফাই ব্লুটুথের ক্ষেত্রে কি হয়, যে 10% বা 10 মিটার বা 15 মিটার মতো একটা রেঞ্জ থাকে, এর বেশি চলে গেলে কিন্তু কানেক্টেড থাকে না। তো এখানে কি হয়, যে যখন আমাদের লং রেঞ্জের প্রয়োজন হয়, জাস্ট লাইক হচ্ছে 2 কিলোমিটার 15 কিলোমিটারে যখন হচ্ছে আমাদের রেঞ্জ দরকার পড়বে, তখন হচ্ছে আমরা লোরা ব্যবহার করব। লোরা জিনিসটা কি, লং রেঞ্জ কমিউনিকেশন, ঠিক আছে? যখন এটার ফুল মিনিং হচ্ছে লং রেঞ্জ কমিউনিকেশন। তো লোরা আমরা কখন ব্যবহার করব, যখন 2 থেকে 15 কিলোমিটার যখন হচ্ছে আমাদের রেঞ্জ হবে, তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। এবং যেহেতু এটা লং রেঞ্জের মধ্যে হয়, তো অনেক দূরে থেকে ডাটা যখন আসে, তখন হচ্ছে কি হয়, যে এটা ডাটার রেটটা অনেক কম থাকে। যেমন আমরা দেখি ব্লুটুথে কি হয়, 2 MBps সর্বোচ্চ, 2 MBps পর্যন্ত হচ্ছে ডাটা ট্রান্সফার রেট থাকে। ওয়াইফাই থেকে 5 থেকে হচ্ছে 7 মেগাবাইট পর্যন্ত থাকে। কিন্তু লোডার ক্ষেত্রে কি হয়, 0.3 থেকে 15 kbps পর্যন্ত, কিলোবাইট পর্যন্ত হয়ে থাকে। এবং এটা কি লোরা 1 প্রোটোকল ইউজ করে। তো এবার আসি, যে এই যে মূলত আমি এর আগে আপনাদেরকে বলেছি, তো আরো একবার বলতেছি, যে এই যে আইওটি ডিভাইস গুলো কিভাবে কাজ করে। মূলত প্রথমে সে সেন্সর থেকে ডাটা কালেক্ট করে, এরপর ডাটাগুলো কি হয়, একটি গেটওয়ের মাধ্যমে, ওয়্যারলেসলি একটা গেটওয়ের মাধ্যমে, ওয়াইফাই ব্লুটুথ এবং লোরার মাধ্যমে কি হয়, এমকিউটিটি এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট হয়ে একটি সার্ভারে পৌঁছায়। সার্ভার কি করে, ডাটাগুলো হচ্ছে প্রসেসিং করে, অ্যানালাইসিস করে একটা ফোন, ওয়েব বা অ্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করে। এবার ওই অনুযায়ী সে হচ্ছে কমান্ড দেয়, যে বন্ধ হবে না চালু হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আইওটি ডিভাইসগুলো টোটালি 4টা ধাপে কাজ করে: ডাটা কালেকশন, ডাটা ট্রান্সমিশন, ডাটা প্রসেসিং, ডিসিশন এবং অ্যাকশন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আইওটি ডিভাইসগুলো কিভাবে কাজ করে থাকে। তো এরপরে আসি, এই যে আমরা এতক্ষণ ধরে আইওটি ডিভাইসের সবকিছু শুনলাম, সবকিছু জানলাম, প্রসেসগুলো জানলাম, আইওটি ডিভাইসের হচ্ছে প্রসেস কিভাবে হয়, সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে হয়, তারপরে হচ্ছে অনেক কিছুই হয়, যে যেমন হচ্ছে সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে হয়, তারপর গেটওয়েতে যায়, এরকম অনেক প্রসেসগুলো জানলাম। এখন আমরা দেখি যে এই যে আইওটি ডিভাইসগুলো রয়েছে, এই আইওটি ডিভাইসগুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা। তো ফার্স্টে হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম বলতে আপনাদের সবার মাথায় আসছে যে হোম অটোমেশন, রাইট? যে আমাদের টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু আমরা এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এবং আমরা ফোন দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি, রাইট? তো এগুলো হচ্ছে আইওটি ডিভাইস, যেগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এবং আমরা ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি। আমাদের বাসা বাড়িতে যত কিছু আছে সব কিন্তু এখন আমরা ফোনের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল করতে পারি। এরপর রয়েছে স্মার্ট সার্ভিলেন্স। আমাদের এখন যে সিসিটিভি যে ক্যামেরাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা চাইলেই, বাসা বাড়িতে যেসব ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু আমরা চাইলে এখন বাসা বাড়ির বাইরে কিন্তু যে কোনো স্থানে থেকে কিন্তু আমরা সার্ভেলেন্স করতে পারি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি, আমরা দেখতে পারি কিভাবে। ওই যে সিসি ক্যামেরা যেটা ছিল ওটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো এভাবে হচ্ছে সার্ভেলেন্সের ক্ষেত্রে আইওটি ডিভাইস এভাবে ব্যবহার হয়। এরপর আসি ফিটনেস ট্র্যাকিং। আমরা যেসব এখন স্মার্ট ওয়াচ ব্যবহার করি, তাই না? এই স্মার্ট ওয়াচগুলো কি হয়, যে এখানে আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারি, তারপরে হচ্ছে বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি, ব্লাডের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে, তারপর কি পরিমাণ ক্যালোরি আমরা প্রতিদিন আমরা কি পরিমাণ হচ্ছে ক্যালোরি বার্ন করছি, এই বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু এখন দেখতে পাই। তো এই যে আমাদের যে ডেটাগুলো রয়েছে, যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, অক্সিজেন, তারপর হচ্ছে বডি টেম্পারেচার, তারপর কত ক্যালোরি বার্ন করছি, এই ডাটাগুলো একটি সার্ভারের মাধ্যমে কিন্তু আমাদের ফোনে ভিজুয়ালাইজ হয়। এবং এই ডাটাগুলো কিন্তু একটা স্কেলে স্ট্যাটিক্যাল দেখায়, যে প্রতিদিন আমি কি পরিমাণ ক্যালোরি বার্ন করছি, প্রতিদিন আমার হার্ট রেট কেমন হচ্ছে, প্রতিদিন ব্লাড অক্সিজেন কেমন, বডি টেম্পারেচার কেমন, এগুলো কিন্তু আমরা প্রতিদিন এখন দেখতে পাই এই স্মার্ট ওয়াচের মাধ্যমে। এরপর হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। তো স্মার্ট ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা তো কোল্ড স্টোরেজের নাম শুনছি, তাই না? তো কোল্ড স্টোরেজে কি হয়, যে ওখানে একটা প্রোডাক্টকে ভালো রাখতে গেলে একটা সার্টেন টেম্পারেচার রাখতে হয়, রাইট? তো
তো এই টেম্পারেচারটা কত হইতে পারে বলেন তো? এই টেম্পারেচারটা কিন্তু -10 থেকে 20 ডিগ্রিতে চলে যায়। তো ওই তাপমাত্রাতে কিন্তু আমাদের নর্মালি হচ্ছে যাওয়া কিন্তু পসিবল হয় না। একটা নর্মাল মানুষের ক্ষেত্রে কিন্তু ওই -20 ডিগ্রিতে হচ্ছে যাওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি হয়, ওখানে একটা টেম্পারেচার সেন্সর থাকে। সেন্সরে কি হয়, সেন্সরে সে ডাটা কালেক্ট করে এবং ডাটাগুলো সার্ভারে পাঠায়, এবং ওখানে যে ফ্যাক্টরিতে যে অথরিটি গুলো থাকে তারা কিন্তু ডিরেক্টলি দেখতে পারে, মনিটাইজ করতে পারে যে সেন্সরসের ডাটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, এবং সেই অনুযায়ী কিন্তু সে কন্ট্রোল করতে পারে যে কত ডিগ্রিতে তার রাখা প্রয়োজন। তার যদি হচ্ছে বেশি রাখা প্রয়োজন তাহলে কম্প্রেসর অন করে, যদি কম রাখা প্রয়োজন তাহলে কম্প্রেসর অফ করে দেয়। তো এভাবে কিন্তু স্মার্ট ফ্যাক্টরিতে হচ্ছে আইওটি ব্যবহার হয়ে থাকে। এবার আসি হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। এগ্রিকালচারে বর্তমানে আইওটি ডিভাইসের হিউজ ব্যবহার রয়েছে। ইভেন আমি হচ্ছে রিসেন্টলি 3টা মতো প্রজেক্ট করেছি আইওটি সিস্টেম নিয়ে। তো আগের ক্ষেত্রে কি হয়, আগে কৃষক যারা ছিলেন তো তারা কি করতো, আকাশের দিকে তাকিয়ে হচ্ছে সম্ভাবনা করতো যে বৃষ্টি কখন হবে না হবে, এটা হচ্ছে সে প্রেডিক্ট করতো। কিন্তু বৃষ্টি সবসময় কিন্তু তাদের প্রেডিক্টটা কাজে লাগতো না। তারপরে কি, যে মাটিতে গুণগত মান কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য কৃষিবিদকে ডেকে নিয়ে আসতো। কৃষিবিদ কি করতো, পরীক্ষা করতো। পরীক্ষা করে হচ্ছে দেখতো যে মাটিতে কি পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম রয়েছে। তো জিনিসটা অনেক ব্যয়বহুল হতো, কিন্তু বর্তমানে জিনিসটা অনেক সহজলভ্য হয়ে গেছে একটা সেন্সরসের মাধ্যমে। যেমন এনপিকে সেন্সরস, আমি কিছুক্ষণ আগে যেটা নিয়ে কাজ বললাম, এই এনপিকে সেন্সরস নিয়ে আমরা হচ্ছে ডিরেক্টলি মাটির সয়েল ময়েশ্চার এগুলো সবকিছু হচ্ছে আমরা ডিরেক্ট করতে পারবো। তো আমি রিসেন্টলি হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে আমি রিসেন্টলি নওগাঁতে হচ্ছে এরকম একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, যেখানে হচ্ছে মাটিতে কি পরিমাণ হচ্ছে ময়েশ্চার রয়েছে, মানে আর্দ্রতা, মানে মাটিটা শুকনা বা হচ্ছে ভিজা রয়েছে কিনা, তারপরে মাটিতে টেম্পারেচার রয়েছে কিনা কতটুকু, এরপরে মাটিতে পিএইচ লেভেল কতটুকু আছে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কতটুকু আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কতটুকু আছে, এগুলো মেজার করতে হবে। তো এইরকমই আমি একটা ডিভাইস তৈরি করেছি যেখানে হচ্ছে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কি পরিমাণ আছে সেটা হচ্ছে ডিটেক্ট করবে, মাটিতে কি পরিমাণ টেম্পারেচার আছে সেটা ডিটেক্ট করবে, ময়েশ্চার কতটুকু আছে, এবং ওই অনুযায়ী পাম্প কন্ট্রোল করবে। তো এই ডেটাগুলো একটা মাত্র সেন্সর থেকে হচ্ছে ডিটেক্ট করবে, সেটা হচ্ছে কি 7-in-1 এনপিকে সেন্সর। এই ডেটাগুলো হচ্ছে ডিরেক্টলি সার্ভারে যাবে, সার্ভার দিয়ে মোবাইলের মাধ্যমে আপনি চাইলে দেখতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি ডাটাগুলো প্রসেস করতে পারবেন। মোটরটা অন চাইলে অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন, এবং সরাসরি দেখতে পারবেন যে কোন সময় মাটির নিউট্রিশনস কখন কেমন আছে। তো কৃষকরা চাইলে এখন বাসায় বসে থেকেই জিনিসগুলো দেখতে পাচ্ছে। তো এরপরে আসি আমাদের হচ্ছে হেলথ মনিটরিং। তো বাইরের দেশে কি হয় যে হেলথ মনিটরিং এর ক্ষেত্রে অনেক ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে ইসিজি, তারপর ব্লাড প্রেশার মেজারমেন্ট, তারপরে হচ্ছে বডি অক্সিজেন, বডি টেম্পারেচার। এগুলো কি হয়, রোগীর দেহে হচ্ছে সেন্সরগুলো সেট আপ করা থাকে, ডাক্তার বা তার চেম্বারে বসে থেকে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছে যে তার পেশেন্টের হচ্ছে কত কি পরিমাণ অবস্থা ক্রিটিক্যাল না হচ্ছে নর্মাল। তো হেলথ মনিটরিং এর ক্ষেত্রেও হচ্ছে বহির্বিশ্বে অনেক হচ্ছে আইওটি ডিভাইসের ব্যবহার হয়ে থাকে। এরপর আসে হচ্ছে স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিডের ক্ষেত্রে আমরা যে মিটারগুলো ব্যবহার করে থাকি, এখন কিন্তু আমরা চাইলে ফোনের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা কত কি পরিমাণ ইউনিট হচ্ছে দেখতে পাচ্ছি, কারণ আমাদের মিটারটা এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো কি পরিমাণ আমরা নেট ইউজ করতেছি, ইউনিট ইউজ করতেছি, কি পরিমাণ আমরা কারেন্ট কনজিউম করতেছি, সবকিছু কিন্তু দেখা যায়। এরপর আসি হচ্ছে স্মার্ট সিটি। তো স্মার্ট সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, এগুলো কিন্তু এখন সরাসরি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু করা যায়, দেখা যাচ্ছে। তো স্মার্ট সিটির ক্ষেত্রেও আমরা ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার দেখতে পাই। তো এখন আমরা দেখলাম যে আইওটি সিস্টেম, যে আইওটি যে অ্যাপ্লিকেশন, যে ফিল্ডগুলো কোথায় কোথায় আইওটি ডিভাইস ব্যবহার হয়ে থাকে, কোথায় কোথায় হয়, এই ফিল্ডগুলো সম্বন্ধে জানলাম। এখন এই যে আইওটির যে ডিভাইসগুলো রয়েছে এগুলোতে তো একটা মাইক্রো কন্ট্রোলার রয়েছে, তাই না? মাইক্রো কন্ট্রোলার বলতে এটা হচ্ছে প্রসেসিং ইউনিট। যেটা এই মাইক্রো কন্ট্রোলারটা কি মেইনলি কাজ করে, এ হচ্ছে মেন প্রসেস ইউনিট, যেটা হচ্ছে কি সেন্সর থেকে ডাটা কালেক্ট করে, ডাটাগুলো সার্ভারে পাঠায়, আবার সেই অনুযায়ী সে হচ্ছে অ্যাকচুয়েটার্সকে কমান্ড করে। তো আমরা হচ্ছে এখন সেই মাইক্রো কন্ট্রোলার গুলো নিয়ে কাজ আলোচনা করব। তো বেসিক্যালি আমাদের এই সেশনে, এই সিরিজে আমরা
যে প্রাইমারি যে মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করেছি সেটা কি আরডিনো উনো। তো আরডিনো উনো একটি হচ্ছে বেসিক এবং অনেক কমন একটি মাইক্রোকন্ট্রোলার। অবশ্যই আপনারা জানেন, অনেকেই জানেন যে মাইক্রোকন্ট্রোলার আরডিনো উনো কি, আবার অনেকের কাছে কিন্তু নতুন। তো আমি আপনাদেরকে আরো একবার বলছি যে এই কোর্সটি আমাদের একবার স্ক্র্যাচ লেভেল থেকে করা হচ্ছে, যার কারণে যারা জানেন তারা অবশ্যই বিরক্ত হচ্ছেন, বাট একটু ধৈর্য ধরবেন, কারণ এখানে অনেকেই নতুন আছে যাদের কাছে এই বিষয়গুলো অনেক নতুন, অনেক একবারে নতুন, যারা প্রথম দেখছে এই জিনিসগুলো। তো তাদের জন্য হচ্ছে আমি মূলত একবার বেসিক থেকে শুরু করছি। তো যারা অবশ্যই এগুলো বিষয়ে জানেন তারা একটু ধৈর্য ধরবেন, আমরা পরবর্তীতে আরো ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই আরডিনো উনো হচ্ছে ATmega 32.8p যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো কন্ট্রোলার, এইটার নাম হচ্ছে ATmega 32.8p। এটা হচ্ছে কি 5 ভোল্টে হচ্ছে জেনারেট হয়। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে 5 ভোল্ট কেন, আমি চাইলে হচ্ছে আরো ভোল্ট দিতে পারবো না, কারণ এইটা হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট নিবেই হচ্ছে 5 ভোল্ট। এখন আপনারা যা চিন্তা করেন যে এই যে আমি যদি একটা গ্লাসের হচ্ছে পানি ধারণ ক্ষমতা হচ্ছে 500 মিলিলিটার, তো আমি যদি হচ্ছে এখানে 500 মিলিলিটারের থেকে বেশি পানি দেই, তো পানিটা কি উপচে পড়বে না? তো এই সিমিলার ক্ষেত্রেও এখানে কি হয় যে 5 ভোল্টের থেকে বেশি দিলে সে হচ্ছে উপচে পড়বে। তো বেশি দিতে দিতে এক্সট্রা সময় কি হবে, এই মাইক্রো কন্ট্রোলারটি তার কার্যক্ষমতা হারায় ফেলে এবং সেটা নষ্ট হয়ে যায়। তো এটার ইনপুট হচ্ছে 5 ভোল্ট। এরপরে এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডের হচ্ছে ফুল ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত থাকে। তো এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, যেটা হচ্ছে কি করে এই 20 ভোল্ট থেকে এই মাইক্রো কন্ট্রোলারটাকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্টে কনভার্ট করে। এরপরে রয়েছে কি ডিজিটাল পিন রয়েছে টোটাল 14টা। এখানে দেখতে পাই D0 থেকে D13 পর্যন্ত রয়েছে ডিজিটাল পিন। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ডিজিটাল পিন কি জিনিস, রাইট? তো ডিজিটাল পিনটা হচ্ছে আমরা যখন অন অফ নিয়ে কাজ করব, মানে জাস্ট লাইক 1 এবং 0, এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব, হাই এবং লো, এই দুইটা ভ্যালু নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে আমরা এই 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে এই পিনগুলো ব্যবহার করব। তো এই ডিজিটাল পিনগুলোর মধ্যেই আবার 6টি রয়েছে PWM পিন। তো PWM পিন কি, এটা মানে হচ্ছে পালস ওয়েট মডুলেশন। মানে হচ্ছে কি আমরা যখন PWM পিন নিয়ে কাজ করব, তো যখন এলইডির হচ্ছে ব্রাইটনেস কমানো বাড়ানো, আবার হচ্ছে মোটরের স্পিড কমানো বাড়ানো, যখন এই সকল বিষয় নিয়ে কাজ করবো, তখন আমরা এই যে পিনগুলো রয়েছে যেমন D11, D10, তারপরে D9, তারপর D6, D5, D3, এই যে 6টা পিন রয়েছে এই পিনগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো এরপরে রয়েছে কি A0 থেকে A5 পর্যন্ত যে এগুলো রয়েছে অ্যানালগ পিন। অ্যানালগ পিনগুলো কি, আমরা যে বিভিন্ন ধরনের সেন্সরস থেকে যখন ডাটা কালেক্ট করব, তখন আমরা এই যে A0 থেকে A5 যে পিনগুলো রয়েছে এই পিনগুলো নিয়ে কাজ করব। তো সেন্সরস থেকে হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্টের হচ্ছে ভ্যালু আসে, যেমন হচ্ছে কি যে 0 থেকে 1020-র মধ্যে ভ্যালু আছে 10, 20, 30, 40। তো তখন তো আমরা ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, ডিজিটাল পিন নিয়ে কাজ করতে পারবো না, কারণ ডিজিটাল পিনে হচ্ছে কি হয় 0 আর 1 নিয়ে কাজ হয়, কিন্তু অ্যানালগ আমাদের ভ্যালুগুলো কি 0 থেকে 1020-র মধ্যে যে কোনো ভ্যালু 10, 20, 30, 99 এরকম ভ্যালু হচ্ছে, তখন আমরা A0 থেকে A5 পিনের মধ্যে কাজ করব। এরপরে আসি কি যে এখানে হচ্ছে 5 ভোল্টের একটি পিন রয়েছে, যেগুলো আমরা সেন্সর 5 ভোল্টের, সেগুলোতে 5 ভোল্ট, তারপর 3.3 ভোল্ট রয়েছে। এরপরে রয়েছে কি একটি বুট লোডার। এই বুট লোডারটা কি কাজ করে? বুট লোডারটা হচ্ছে মেইনলি আমাদের যে প্রোগ্রামটা আছে, যে আমরা যে প্রোগ্রাম করব, যে সি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা করব, যে কমান্ডটা দেব, সেইটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারে ATmega 32.8p যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে, এই মাইক্রো কন্ট্রোলারে আপলোড করার জন্য এই বুট লোডারটা ব্যবহার হয়ে থাকে। এরপরে কি রয়েছে দেখুন, ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি বলতে এটার স্টোরেজ যেটা আছে, এই স্টোরেজটা হচ্ছে মূলত আমরা হচ্ছে স্টোরেজ বুঝাই, যেটা 32 কিলোবাইট হচ্ছে স্টোরেজ। এরপরে SRAM মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে প্রসেস করতে ব্যবহার হয়, সেটা হচ্ছে 2 কিলোবাইট। এবং আরো রয়েছে কি EEPROM। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে EEPROM জিনিস কি? তো EEPROM মেইনলি হচ্ছে ইলেকট্রিক্যালি, এটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
তো এইটা কি কাজ করে, আমরা যখন একটা প্রোগ্রাম আপলোড করি তখন প্রোগ্রামটা হঠাৎ করে যদি আমরা ডিভাইসটা বন্ধ করে দিই, তো ওই প্রোগ্রামটা এই ইপ্রোম করে কি ওই প্রোগ্রামটা স্টোর করে রাখে পরবর্তী ইনিশিয়ালাইজেশনের জন্য। তো এগুলো হয়তো বা আপনাদের মাথায় হচ্ছে মানে মানে অনেকেরই হচ্ছে মাথায় হচ্ছে প্রসেসিং হচ্ছে না, অনেকের কাছে অনেক নতুন লাগতেছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে, আমি আপনাদেরকে বারবার কেন বলছি যে আপনারা রেগুলার ক্লাসগুলো করেন, অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে 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 জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেন আপনারা সহজেই জিনিসগুলো গ্র্যাব করতে পারেন। আমি জানি যে আপনাদের এতগুলো জিনিস হচ্ছে একসাথে আপনারা গ্র্যাব করতে পারছেন না। এরপরে কি, তো এই জিনিসটা নিয়ে আপনারা কখনোই টেনশন করবেন না, পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে জিনিসগুলো বোঝানো হবে। তো ক্লক স্পিডটা কি, এই যে আমাদের প্রোগ্রাম যেটা রয়েছে, প্রোগ্রাম এবং সেন্সরসের যে প্রসেসিং যেগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে প্রসেসিং রেট যেটা, সেটা হচ্ছে 16 মেগাহার্টজ। তো এটা হচ্ছে আরডিনো উনো, যেটা হচ্ছে বেসিক মাইক্রোকন্ট্রোলার। এরপরে আরো একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে, সেটা কি, এই যে মাইক্রোকন্ট্রোলার রয়েছে, এই মাইক্রোকন্ট্রোলার এটা হচ্ছে স্পেসিফিকেশন ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাই যে ডিজিটাল পিনগুলো রয়েছে, এরপরে অ্যানালগ পিন রয়েছে A0 থেকে A5, এটা হচ্ছে স্ক্র্যাচ ডায়াগ্রাম। তো এরপরে আরো একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে, সেই মাইক্রোকন্ট্রোলারটা কি, ESP32। তো এই মাইক্রোকন্ট্রোলারটা কিন্তু অনেক মজার একটি মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে? আমরা যে ইন্টারনেট অফ থিংস বলছি না, ইন্টারনেট অফ থিংস বলতে আমরা এই মাইক্রোকন্ট্রোলারটাকে বুঝিয়েছি। আমরা যে আগে যে আরডিনো উনো দেখছিলাম, ওইটা কিন্তু বিল্ট ইন ওয়াইফাই নাই। ওখানে কিন্তু আমরা ইন্টারনেট অফ থিংস যদি আমরা যোগ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আরো একটি ওয়াইফাই মডিউল লাগবে। তো সেটা কিভাবে আমরা কি, এই ESP32-তে কিন্তু আমাদের বিল্ট ইন ওয়াইফাই রয়েছে এখানে, আমরা এটাকে ওয়াইফাই মডিউল হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন এটা দেখি, স্পেসিফিকেশন দেখি। তো এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.2 ভোল্ট থেকে 3.6 ভোল্ট। তো এর বেশি দিলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মডিউলটা। কিন্তু এই যে আমাদের ফুল বোর্ডটা রয়েছে, এই বোর্ডের কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 5 থেকে 7 ভোল্ট। তো এর বেশি দিলে কিন্তু এই বোর্ডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে একটু ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে, সেটা হচ্ছে 7 ভোল্টকে 3.3 ভোল্টে কনভার্ট করে। এরপরে এটা জিপিআইও পিন, মানে ইনপুট আউটপুট পিন রয়েছে 36টা। ক্যান ইউ ইমাজিন, আমরা যেখানে আরডিনোতে দেখেছিলাম যে মাত্র 14টা হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন এবং অ্যানালগ পিন রয়েছিল 6টা, মানে টোটাল 20টা পিন। আর এখানে রয়েছে কত, জিপিআই পিন রয়েছে 36টা, মানে 36টা পিন দিয়ে আপনারা সেন্সরস থেকে ইনপুট নিতে পারবেন, আবার আউটপুট হিসেবে কাজ করতে পারবেন। এরপরে কি, যে হচ্ছে এটার এডিসি পিন রয়েছে 14টা পোর্ট, মানে এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগলি যেসব হচ্ছে আমরা সেন্সর থেকে ডাটা কালেক্ট করব, সেগুলোকে আমরা আবার ডিজিটালও কনভার্ট করতে পারবো এই 14টা পিন দিয়ে। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ADC1, ADC2, ADC3, এইভাবে যেগুলো এডিসিতে রয়েছে সেগুলো হচ্ছে আমরা অ্যানালগ থেকে ডিজিটালি কনভার্ট করতে এই পিনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে রয়েছে কি ডিএসি, মানে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার জন্য 2টা পিন রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসি পিন রয়েছে 2টা মাত্র, এই যে DAC1, DAC2। এবং ক্লক স্পিড রয়েছে এটাতে, ফ্ল্যাশ মেমোরি রয়েছে 16 মেগাবাইট, মানে এটার স্টোরেজ হচ্ছে 16 মেগাবাইট। সর্বোচ্চ আমরা 16 মেগাবাইট হচ্ছে ডাটা এখানে স্টোর করতে পারবো। এরপরে SRAM রয়েছে হচ্ছে 250 কিলোবাইট। এরপরে ক্লক স্পিড রয়েছে 240 মেগাহার্জ এবং এটাতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। তো স্লিপ কারেন্ট রয়েছে এটার 2.5 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এই মডিউলটা হচ্ছে অনেক অ্যাডভান্স মডিউল। তো আমরা এই মডিউল নিয়ে পরবর্তীতে আমরা প্রজেক্ট করবো, বিভিন্ন ধরনের প্রজেক্ট করব। তো আমরা হচ্ছে এখন বলতে গেলে কিছু হচ্ছে আমরা প্রজেক্ট শোকেসিং দেখব, যে কেমন হচ্ছে প্রজেক্ট শোকেসিং। আমরা হোম অটোমেশন দেখে আসি কিছু প্রজেক্ট। যেমন দেখুন, এখানে লাইট অফ করছে আবার অন করছে। তো কি হচ্ছে যে ফোনের মাধ্যমে কিন্তু লাইট কন্ট্রোল করছে, যে হোম অটোমেশনের মাধ্যমে। এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট, এগুলো হচ্ছে আমরা করেছি ডিরেক্টলি। দেখুন, লাইট অন করছে আবার অফ করছে। তো এটা ফোনের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করে এটা করছে। এরপর আমরা আরো একটি প্রজেক্ট দেখে আসি, যে এয়ার কোয়ালিটি মনিটরিং। তো এয়ার কোয়ালিটি মনিটরিং এ কি হয়,
এয়ার কোয়ালিটি মনিটরিং এ দেখুন এখান থেকে যে লাইভ ওয়েদার থেকে যে ডেটাগুলো কালেক্ট করছে, যেমন হচ্ছে দেখুন টেম্পারেচার, হিউমিডিটি, তারপর কার্বন ডাইঅক্সাইড, তা এই ডেটাগুলো রিয়েল লাইভ ভাবে কালেক্ট করে এগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আসি কি ওয়েদার মনিটরিং সিস্টেম। ওয়েদার মনিটরিং এ কি দেখুন বাতাসের মাধ্যমে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করছে কি টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে এয়ার প্রেসার, অ্যালটিটিউড, এয়ার কোয়ালিটি, তারপরে রেইন পসিবিলিটি, এগুলো হচ্ছে কালেক্ট করছে। দেন এই ডাটাগুলো কিন্তু আমরা সরাসরি একটা সার্ভারের মাধ্যমে কিন্তু আমরা মনিটর করতে পারছি। দেখুন যে টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, অ্যালটিটিউড, কার্বন ডাইঅক্সাইড লেভেল ডিরেক্টলি কিন্তু আমরা মনিটর করতে পারছি। এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা মনিটর করতে পারবেন। এরপর আসি সয়েল মনিটরিং সিস্টেম, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি। সেটা কি এই যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে ময়েশ্চার, এগুলো সব ডেটা, তারপরে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, পিএইচ ডেটা, এগুলো সরাসরি আমরা ফোনের মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেইনলি আমরা প্রজেক্ট। তারপরে বায়োগ্যাস, যেটা নিয়ে আমি কথা বললাম যে চিটাগাংয়ের সীতাকুণ্ডতে আমি বায়োগ্যাসের এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, যেটা হচ্ছে বায়োগ্যাসের হচ্ছে গ্যাসের হচ্ছে টেম্পারেচার, তারপরে প্রেসার, কি পরিমাণ মিথেন গ্যাস আছে, এগুলো সব ডিটেক্ট করবে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট। তো আমরা আমরা যদি ঘড়ি দেখি, আমরা হচ্ছে প্রথমে বলেছিলাম কি যে 1 ঘন্টা হচ্ছে আমরা আইওটি নিয়ে সেশন করব এবং পরবর্তীতে হ্যান্ডস অন সেশনে চলে যাব। তো আপনারা সবাই বলুন যে প্রথম 1 ঘন্টার যে সেশনটা ছিল সেটা কেমন ছিল। যদি প্রথম যে সেশনটা হ্যান্ডস অন সেশনে আমাদের প্রোগ্রামিং যে বিষয়টা থাকে, তো আমরা একটা কম্পাইলার হচ্ছে ইনস্টল করব। তো কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেই বিষয়টা দেখব। তো আমাদের এই আইওটি যে সেশনটা রয়েছে, আইওটির যে সিরিজটা রয়েছে, এখানে আমরা একটি কম্পাইলার ব্যবহার করব, সেটাকে আরডিনো আইডি ব্যবহার করব আমরা। তো আরডিনো আইডি হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করব সেটা আমরা দেখব। তো আমরা জাস্ট আরডিনো আইডি ডাউনলোড লিখব। তো আপনাদের কাছে যারা যারা ল্যাপটপ বা পিসি রয়েছে, আপনারা চাইলে সাথে সাথে আমি যেভাবে করছি সাথে সাথে আপনারাও করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের প্র্যাকটিসটা থেকে যাবে। ঠিক আছে, তো আপনারা চাইলে হচ্ছে আমার সাথে সাথেও জিনিসগুলো করতে পারেন। তো আমরা আরডিনো আইডি লিখলেই একটা ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে আরডিনো আইডি যদি লিখি, তো আমাদের এইরকম একটা অপশন চলে আসবে। তো ডিরেক্টলি হচ্ছে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে আরডিনো www.arduino.cc, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে উইন্ডোজ যে ভার্সনটা রয়েছে ডাউনলোড অপশন, আপনারা কি সবাই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? যদি দেখতে পান তো হচ্ছে ইয়েস লিখে হচ্ছে কমেন্ট করুন। আপনারা চ্যাট বক্সে হচ্ছে ইয়েস লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদের সাথে কানেক্টেড আছি। ওকে, তো এখন হচ্ছে কি করব আমরা, এই যে উইন্ডোজ যেটা রয়েছে, এই আমরা যাদের হচ্ছে উইন্ডোজ আছে তারা উইন্ডোজে ক্লিক করবেন, যাদের ম্যাক আছে তারা ম্যাক অপশনে ক্লিক করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ, তো আমি এখানে উইন্ডোজে ক্লিক করব। তো উইন্ডোজের এখানে ক্লিক করলে আমাদের এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, জাস্ট ডাউনলোড আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাদের হচ্ছে ইমেল আইডি অনেক কিছু চাইবে, আপনাদের কিছু তো দরকার নেই, জাস্ট ডাউনলোড আপনারা ক্লিক করবেন। তো অটোমেটিকলি দেখুন পপ আপে আমার এখানে ডাউনলোড অটোমেটিকলি হইতেছে আরডিনো আইডি। তো আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে, আপনারাও হচ্ছে আমার সাথে সাথে ডাউনলোড করবেন। তারপরে কি আমরা হচ্ছে এটা ওপেন করে নিব। তো ওপেন করার সাথে সাথে আমাদের এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এরপরে কি আমরা এগ্রি করব। এগ্রি করার পরে এখানে অনলিমিও করতে পারেন বা এনিওয়ান হু ক্যান ইউজ দিস কম্পিউটার, এটাও করতে পারেন। তারপর আমরা নেক্সট করব। এরপরে আমরা আমাদের যে অপশনটা রয়েছে, মানে ফাইল ডিরেক্টরি কোথায়, ফোল্ডারটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা কিছুক্ষণ হচ্ছে ওয়েট করব, দেন হচ্ছে আমরা ইনস্টল করব। তো আমাদের হচ্ছে ইনস্টল হচ্ছে, এর মধ্যে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে আমাদের প্রসেস। তো
এইটা কি আমাদের হচ্ছে অলরেডি আরডিনোটা ইনস্টল হয়ে আছে, যার কারণে ইনস্টল নিচ্ছে না। তো আপনারা হচ্ছে অলরেডি ইনস্টল করে নেবেন, যাদের ইনস্টল হয়ে আছে তারা ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি হচ্ছে আরডিনোতে চলে যাই। আরডিনো ওপেন করলে আরডিনো আইডিটা ওপেন করে নেই। তো আরডিনো আইডি ওপেন করলে হচ্ছে আমাদের প্রথমত এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আজকের হ্যান্ডস অন সেশনে আমরা হচ্ছে একবারে বিগিনার লেভেলের দুইটা প্রজেক্ট দেখবো। একটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং কিভাবে করতে হয় সেটা দেখবো, এবং পরবর্তীতে এলসিডিতে কিভাবে আমরা নিজেদের নাম বা নিজেদের সবকিছু প্রিন্ট করব সেটা দেখবো। তো প্রথমত আমাদের এইরকম ইউজার ইন্টারফেস আসবে। তো আমি আপনাদেরকে হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে এখনই ক্লিয়ার করি, যে এখানে হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে, যেখানে আপনি চাইলে নিউ স্কেচে ক্লিক করলে হচ্ছে নতুন এইরকম আরেকটি স্কেচ চলে আসবে। চাইলে একসাথে দুইটা তো প্রোগ্রাম করতে পারেন। তো আমি এটা কেটে দেই। এরপরে কি আপনার যদি অলরেডি কোনো প্রজেক্ট থাকে তাহলে হচ্ছে এখানে ওপেন করবেন। তারপরে স্কেচ বুকে হচ্ছে দেখুন আমার এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, যেগুলো আমি এর আগে অনেকগুলো নিয়ে কাজ করেছি। সেগুলো হচ্ছে স্কেচ বুকে যেগুলো যেগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে এখানে সেভ থাকবে। এরপরে এক্সাম্পলসে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রজেক্ট রয়েছে, এক্সাম্পলস থেকেও আপনারা চাইলে প্রজেক্ট করতে পারেন। এরপরে কি হচ্ছে এখানে বোর্ড ম্যানেজার রয়েছে, বিভিন্ন ধরনের বোর্ড আমাদেরকে ইনস্টল করতে হবে পরবর্তীতে। ESP32, ESP8266 এর জন্য, রাসবেরি পাই, এগুলোর জন্য হচ্ছে আমাদেরকে এখানে বোর্ড ইনস্টল করতে হবে। তখন হচ্ছে আমরা এখানে দেখব পরবর্তীতে। এরপরে লাইব্রেরি, আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সরস ইউজ করব তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করতে হবে। তখন হচ্ছে আমরা জাস্ট এখানে সার্চ করে লাইব্রেরিটা ইনস্টল করব। এছাড়াও যখন হচ্ছে আমরা এই জায়গাতে যখন লাইব্রেরিগুলো পাবো না, তখন আমরা এই ইনক্লুড লাইব্রেরিতে যে অ্যাড জিপ ফাইলে আমরা লাইব্রেরিগুলো দিব। এখন এই বিষয়গুলো আপনাদের মাথায় হয়তো অনেকেরই প্রসেসিং হতে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এই যে 30 ডেজ যে সিরিজটা রয়েছে এগুলোতে আমরা আস্তে আস্তে দেখব জিনিসগুলো কিভাবে হচ্ছে আমরা ইগুলো করব, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি হচ্ছে এখন চলে যাই, মানে হচ্ছে প্রোগ্রামে চলে যাই। তো আমরা হচ্ছে প্রথমত এক্সাম্পলসে যাব, আমরা এলইডি ব্লিঙ্কিং করব, রাইট। তো এক্সাম্পলসে যে আমরা বেসিক যে ব্লিঙ্কে যাব, যে আমরা তো এলইডি ব্লিঙ্ক করব, তাই না। তো এলইডি ব্লিঙ্কে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এইরকম একটি সেটআপ আসবে, যেখানে কি ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। তো আমাদের যে সেন্সরের যে সব সেটআপের যে সব কাজগুলো থাকবে, তো সেখানে আমাদের দুইটা ফাংশন থাকবে, ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। তো এখানে আমরা ভয়েড সেটআপের মধ্যে আমরা সেটআপের কাজগুলো করব, এবং আমাদের যে মেইন লজিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা লজিকে হচ্ছে ভয়েড লুপে কাজ করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে আমরা এই প্রোগ্রামটি রয়েছে, এখন আমরা এটাকে প্রথমে ভেরিফাই করে নেব, তারপর আমরা আপলোড করব। তো প্রথমে আমরা ভেরিফাই করে নেই। তো আমাদের কোডটি হচ্ছে মোটামুটি হয়েছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটি অনলাইন সিমুলেশন প্ল্যাটফর্ম ইউজ করব এখন। কারণ আমরা তো এলইডি ব্লিঙ্কিং করব, তো এখন হচ্ছে অনলাইন সিমুলেশনটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রোগ্রামটা রান হয়। তো আমরা অনলাইন সিমুলেশনের জন্য আমরা টিঙ্কার ক্যাডটা ব্যবহার করব। টিঙ্কার ক্যাড একটি অনলাইন সিমুলেশন প্ল্যাটফর্ম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের সিমুলেশন করতে পারবেন। আরডিনো দিয়ে লাইট ব্লিঙ্কিং, তারপর টেম্পারেচার কন্ট্রোলিং, এগুলো অনলাইনে আপনারা চাইলে করতে পারবেন। তো এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন, জাস্ট হচ্ছে আপনাদের মেইল দিয়ে গুগল লগ ইন দিয়ে লগ ইন করে নিলে পারবেন। অথবা আমি যদি আপনাদেরকে দেখাই দেই, আমি লগ আউট করে রাখি। জাস্ট যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবেন, দেন হচ্ছে স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টসের জয়েন ক্লাস এভাবে দিবেন, বা ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে কি করবেন, সাইন উইথ গুগল অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পরে আপনাদের যে মেইলটি লগ ইন হয়ে আছে
ওইটা ক্লিক করবেন। আমার তো অলরেডি লগ ইন করাই আছে, এই জন্য আমার এখানে চলে আসবে। তো ওই মেল দিয়ে আপনারা লগ ইন করে নিলে এইরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এরপর আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে সার্কিটে ক্লিক করবেন। তো সার্কিটে ক্লিক করার পরে আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা তো আরডিনো নিয়ে কাজ করব, তাই না? তো ডিরেক্টলি আমরা হচ্ছে এখানে জাস্ট সার্চ করব আরডুইনো উনো। তো আরডুইনো লিখলে দেখুন আরডুইনো উনো R3 চলে এসছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব, দেখুন আরডুইনো উনো আমাদের এখানে চলে এসছে। তো আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে নিব, নেওয়ার পরে আমরা কি এলইডি ব্লিঙ্কিং করব, তাই না? তো এলইডি ব্লিঙ্কিং করতে গেলে আমাদেরকে হচ্ছে একটি এলইডি নিতে হবে। তো আমরা একটি এলইডি নিব। কোডটা কপি করে আমাদের যে এই যে টিঙ্কার ক্যাডের যে ইন্টারফেসটা আছে, এখানে হচ্ছে এই যে কোড রয়েছে এই কোডে ক্লিক করব এবং এখানে যে টেক্সটে ক্লিক করে দেবো আমরা জাস্ট। দেন আমাদের যে প্রোগ্রামটা ছিল ওটা আমরা কপি করে নিব এখানে। এখন দেখুন এখানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি আমরা মেইনলি দুইটা বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করব, একটা হচ্ছে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। তো ভয়েড সেটআপের মধ্যে কি আমরা আমাদের ফাইল যেগুলো আছে সেগুলো হচ্ছে সেটআপ করব। তো আমরা এখানে প্রথমত কি করেছিলাম আপনারা যদি দেখেন যে এখানে আমরা যে যে ভ্যারিয়েবল যেটা নিয়েছিলাম, যে কত নাম্বার পিনে কানেকশন দিয়েছিলাম, 4 নাম্বার পিনে কানেকশন দিয়েছিলাম, তাই না? তো কোডে তো আমাকে সেটা ডিফাইন করতে হবে, সেটা তো বুঝাইতে হবে যে 4 নাম্বার পিন থেকে সে হচ্ছে কমান্ড হবে, তাই না? তো এখানে হচ্ছে আমরা একটি ভ্যারিয়েবল নিব। তো ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে ডিফাইন। আমরা এখানে ডিফাইন করব যে 4 নাম্বার পিনটা মানে কত নাম্বার পিনে হচ্ছে 4 নাম্বার পিনটা কানেক্টেড হয়ে আছে। তো আমরা জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার টাইপ, যেহেতু আমরা 4 হচ্ছে একটা দশমিক, দশমিকের জন্য হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিব। কি আমি আমার নাম যে কোনো একটা নাম দিয়ে দিবেন ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল দেওয়ার পরে আমরা এখানে সেট করব কি 4, দেন আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে দিব। তো প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন দিব। তো আজকের ক্লাসে হয়তো বা আপনাদের প্রোগ্রামিংটা অনেকেরই মাথার উপর দিয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের বেসিক সি প্রোগ্রামিং রয়েছে। ওখানে ভ্যারিয়েবল কি, তারপরে ইউজার ডিফাইন ফাংশন, তারপরে বিল্ট ইন ফাংশন কি, এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব অলরেডি। তো এখানে এরপরে কি করব, আমাদের এই যে পিন মোড যেটা আছে এটা দিয়ে আমরা পিনটা ডিফাইন করব, ইনপুট না আউটপুট সেটা আমরা ডিফাইন করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা পিন মোড নিলাম। এরপরে এই যে আমাদের 4 নাম্বার পিনটা, 4 নাম্বার পিনটা আমরা কি হিসেবে কাজ করব, আমরা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করব, তাই না? আমরা হচ্ছে কমান্ড নিচ্ছি, কমান্ডটা নিব, সরি কমান্ডটা আমরা দিব। এই যে সাবমিট যে ভ্যারিয়েবলটা রয়েছে, সাবমিট ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে কমান্ড দিব। 4 নাম্বার পিন আমরা কমান্ড দিব কি, যে আউটপুট হিসেবে কাজ করবে। যখন আমরা কোনো ডাটা ইন করব তখন আমরা ইনপুট হিসেবে ইনপুট লিখবো। আর যখন আমরা এখন তো কমান্ড দিচ্ছি, কমান্ড নিচ্ছি না, তো আমরা আউটপুট হিসেবে এটাকে ব্যবহার করব। আমাদের মূলত ভয়েড সেটআপের কাজগুলো শেষ। এখন আমরা ভয়েড লুপে চলে যাব। ভয়েড লুপে কি করব, আমরা এখানে ডিজিটাল পিনগুলো নিয়ে কাজ করছি না,
তো ডিজিটাল পিনগুলো নিয়ে কাজ যখন করছি তখন আমাদেরকে ডিজিটাল রাইট লিখতে হবে। তো আমরা এখানে তো কমান্ড দিব, তাই না? তো কমান্ড যখন দিব তখন আমাদেরকে ডিজিটাল রাইট লিখতে হবে। আর যদি কমান্ড যদি আমরা রিসিভ করি তখন কি করব? কমান্ড যখন নিব তখন কি করব? ডিজিটাল রিড লিখবো। তো আমরা ডিজিটাল রাইট একটা ফাংশন নিলাম। ডিজিটাল রাইটে আমরা কি কমান্ড দিব? এই যে সাবমিট যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটা কি হবে? একবার জ্বলবে, মানে হাই মানে 1 একবার জ্বলবে, এরপরে কি নিভবে, তাই না? তো এখানে তো একটা সময় আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, তাই না? যে কত সেকেন্ড পর পর জ্বলবে, কত সেকেন্ড পর পর নিভবে, রাইট? তো এখানে আমরা কি করব? একটা ডিলে নামে একটা ফাংশন ইউজ করব। ডিলেটা কখন আমরা ইউজ করতে হয়? যখন আমরা সময় বেঁধে দিব তখন হচ্ছে আমরা ডিলে ব্যবহার করব। মানে টাইমের ক্ষেত্রে টাইম যখন বেঁধে দিব তখন আমরা ডিলে ব্যবহার করব। তো এখানে আমরা ডিলেটা হয় সবসময় মিলি সেকেন্ডে কাউন্ট হয়। আপনার একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, এই আরডিনো উনোতে সবসময় হচ্ছে মিলি সেকেন্ডে কাউন্ট হয়, সেকেন্ড বা হচ্ছে মিনিট এরকম ভাবে কাউন্ট হয় না, মিলি সেকেন্ডে কাউন্ট হয়। তো আমরা চাচ্ছি যে এটা 1 সেকেন্ড পর পর জ্বলবে, 1 সেকেন্ড পর পর নিভবে। তো সেটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? 1000 মিলি সেকেন্ড, এখানে আমাদেরকে 1000 দিতে হবে। 1000 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তো 1000 সেকেন্ড পর সে হচ্ছে জ্বলবে, সেম ডিজিটাল রাইট দিয়ে আবার হচ্ছে আমাদের কি করতে হবে? সাবমিটটা নিভবে। তো সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এটা কি করব? আমরা লো করে দিব, মানে নিভাই দিব। তো ডিজিটাল রাইট করলাম, সাবমিট, লো দিলাম। কত সেকেন্ড? 1 সেকেন্ড পর পর সে জ্বলবে, 1 সেকেন্ড পর পর সে নিভবে। তো আমাদের মোটামুটি কোড মোটামুটি কমপ্লিট। আমরা এখন জিনিসটা সিমুলেট করব। তো সিমুলেট করে দেখি আমাদের এটা জ্বলছে কিনা। তো দেখুন আমাদের এখানে কিন্তু লাইটটা 1 সেকেন্ড পর পর জ্বলছে, 1 সেকেন্ড পর পর নিভছে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন না যে 1 সেকেন্ড পর পর জ্বলছে, 1 সেকেন্ড পর পর নিভছে? কিন্তু এখানে একটি ওয়ার্নিং অপশন আসছে, কেন বলেন তো? কারণ আমাদের এই এলইডিটি ওভারফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখুন এখানে যদি আমি কারসার দেই তাহলে কিন্তু দেখাচ্ছে কারেন্ট থ্রো দ্য এলইডি, মানে কারেন্ট বেশি চলে যাচ্ছে। তো আমাদের এখানে কি করতে হবে? একটি রেজিস্টর ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ রেজিস্টর আমরা কেন ব্যবহার করব? যে রেজিস্টর মানে কি? রোধ। কারণ আমাদের এখানে প্রয়োজনের তুলনায় অধিক কারেন্ট ফ্লো হচ্ছে, তো যার কারণে আমাদেরকে এখানে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। তো আমরা একটি রেজিস্টর এখানে জাস্ট নিয়ে নেব। আমরা জাস্ট হচ্ছে এখানে রেজিস্টর লিখব। রেজিস্টর লিখে এই যে রেজিস্টর চলে এসছে, রেজিস্টরটা হচ্ছে আমরা এখানে জাস্ট কানেক্ট করব এবং 4 নাম্বার পিনে কানেকশন দিব। এরপরে রেজিস্টরের মানটা সিলেক্ট করে দিতে হবে। তো নর্মালি আমাদের এই যে এলইডিটা, এটা জ্বলার জন্য নর্মালি আমাদের 220 কিলো ওহম দিলেই এটা হচ্ছে 220 ওহম দিলেই এটা হচ্ছে নর্মালি রেঞ্জে হচ্ছে জ্বলতে থাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আবার স্টার সিমুলেশন দেই। দেখুন কোডটি একবার জ্বলছে, একবার নিভছে, জ্বলছে একবার নিভছে। এখন যদি আপনাদের কোডটা কি হচ্ছে সবার দেখা যায়? এখন কি দেখা যায়? আপনারা সবাই ফাহাদ বিন শাহেদ লিখেছেন প্রোগ্রামিং কোডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে এখন জুম করলাম, এখন কি আপনাদের কাছে ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, মুনতাসিন আহসান তাহা লিখেছেন ভাইয়া আর্ডিনোটা লাইট সেটআপটা আরেকটু রিক্যাপ করুন। ওকে, 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 ঠিক আছে, আমি আরেকবার রিক্যাপ করছি। তো এখানে হচ্ছে আমরা আর্ডিনোর যে কোডটা রয়েছে, এখানে আমরা একটা কি নিয়েছি? প্রথমত একটি আর্ডিনো নিয়েছি এবং একটি এলইডি নিয়েছি। এলইডি নেওয়ার পর কি করেছে? এটা ক্যাথোডটা হচ্ছে গ্রাউন্ডে কানেকশন দিয়েছি এবং অ্যানোডটা দিয়েছি হচ্ছে একটি রেজিস্টার ব্যবহার করেছি। ব্যবহার করে অ্যানোডটা দিয়েছি হচ্ছে 4 নাম্বার পিনে কানেকশন দিয়েছি, যেহেতু আমরা অন করব অফ করব, অন করব অফ করব, ঠিক আছে? তো
এটা করার জন্য আমাদেরকে 4 নাম্বার, আপনারা চাইলে এখানে যে কোনো পিন কানেকশন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে 11 নম্বরও দিতে পারেন, চাইলে 12 নম্বরও দিতে পারেন। তো এটা কি করতে হবে আমাদেরকে, এই যে মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে একে বুঝাইতে হবে যে 4 নাম্বার পিন বা যে পিন আপনি কানেক্ট দিবেন সেই পিনে কমান্ড দিতে হবে, যে একবার হাই দিতে হবে, একবার লো দিতে হবে। তো ওই পিনটা আপনাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো সিম্পলি আমরা কোডে যাব। কোডে যে হচ্ছে প্রথমে কি করেছি, আমরা একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়েছি, যে আমাদের পিনটা তো ডিফাইন করতে হবে, রাইট? তো পিনটা কি দশমিক না হচ্ছে মানে পূর্ণ সংখ্যা? আমাদের পিনটা তো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তো পিনটা যখন পূর্ণ সংখ্যা হবে তখন আমরা হচ্ছে ইন্টিজার লিখবো। যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমরা ইন্টিজার লিখবো। তো ইন্টিজার লিখে, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, দেন আমরা একটি নাম, ভ্যারিয়েবল মানে যে কোনো একটা নাম দিয়ে আমাদের ফাইলটা সেভ করতে হবে। তো ভ্যারিয়েবল মানে যে কোনো নাম, আমি জাস্ট এখানে সাব্বি লিখেছি, আপনি চাইলে যে কোনো আপনার নাম লিখতে পারেন, ঠিক আছে? তো আপনারা হচ্ছে জাস্ট সাব্বি, আমি এখানে ভ্যারিয়েবল লিখবেন, তারপর যেই পিনে আপনারা ওই পিনটা সেট করেছেন, মানে যে পোর্টা যে পিনে ওটা সেট করেছেন এলইডিটা, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে ডিফাইন করতে হবে। তো আমি 4 নাম্বারে যেহেতু করেছি, আমি 4 নাম্বার। তো নেগেটিভ টার্মিনাল হচ্ছে ক্যাথোড, যেটা হচ্ছে সেটা নেগেটিভ, এই জন্য আমরা গ্রাউন্ডে দিব। এবং পজিটিভ যেটা সেটা হচ্ছে অ্যানোড, মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, পজিটিভটা থেকে আমাদের সিগন্যালটা যাবে। পজিটিভ যেটা সেটা হচ্ছে অ্যানোড, মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, পজিটিভটা থেকে আমাদের সিগন্যালটা যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেন গ্রাউন্ডে দিয়েছি। তো এখানে পিন মোডটা আমরা সিলেক্ট করার পরে আমরা এখন সেটআপের কাজ আমাদের মূলত শেষ। আমাদের আগেও বলেছিলাম যে আমাদের এই প্রোগ্রাম ফুল প্রোগ্রামিংটা হচ্ছে 2টা ফাংশনের মধ্যে আমাদের থাকবে। মূল ফাংশনে কাজ করব আমরা, একটা সেটআপ করব, একটা হচ্ছে ভয়েড লুপ। তো ভয়েড লুপে আমরা মেইনলি হচ্ছে কনফিগারেশন করব, যে আমাদের মেইন যে কাজ যেটা যেটা কমান্ড যেটা সেটা আমরা কনফিগার করব। তো মূলত হচ্ছে আমরা ডিজিটাল রাইট ইউজ করব, কারণ কি আমরা যেহেতু এটা ডিজিটাল পিন নিয়ে কাজ করতেছি, রাইট? আমরা এখানে কি করছিলাম, আমরা যদি একবার দেখি, তো আমরা কিন্তু এখানে ডিজিটাল পিন নিয়ে কাজ করতেছিলাম, তাই না? ডিজিটালি যেহেতু আমরা কি বললাম, যখন হচ্ছে আমরা আরডিনো উনোর স্পেসিফিকেশনে কাজ করছিলাম, তখন হচ্ছে 0 আর 1 নিয়ে যখন কাজ করবো তখন আমরা ডিজিটাল পিন নিয়ে যখন কাজ করবো তখন 0 আর 1 নিয়ে কাজ করবো, রাইট? আর অ্যানালগে হচ্ছে র্যান্ডম ভ্যালু নিয়ে যখন কাজ করবো তখন অ্যানালগ পিনে কাজ করবো। তো যেহেতু আমরা ডিজিটাল পিন নিয়ে কাজ করছি, ডিজিটালি কি করতেছি, আমরা কমান্ড দিতেছি, রাইট? কমান্ড লিখতেছি আমরা। যখন আমরা এখান থেকে রিড মানে কমান্ড নিব তখন কি লিখতে হবে, রিড, মানে হচ্ছে কোন পড়বো, কমান্ড নিব তখন ডিজিটাল রিড লিখতে হবে, কিন্তু এখন কি করছি, কমান্ড দিতেছি। তো আমাদের কি লিখতে হবে, ডিজিটাল রাইট লিখতে হবে। রাইট কোন কি কমান্ড করব আমরা, কোনটাকে কমান্ড করব, এই যে সাবমিট যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটাকে আমরা কমান্ড করছি। কমান্ড কি করছি, যে একবার সে জ্বলবে, হাই হবে, রাইট? তো হাই হইলো, একবার সে জ্বলবে কত সেকেন্ড পর পর, কত সেকেন্ড জ্বলবে, 1 সেকেন্ড জ্বলবে, ঠিক আছে? তো 1 সেকেন্ড হচ্ছে হচ্ছে মানে হাই হচ্ছে, আবার ডিজিটাল সে যেটা আছে সেটা হচ্ছে লো হচ্ছে, ঠিক আছে? ডিজিটাল রাইট দিয়ে আবার কি করছে, লাইটটা হচ্ছে আবার লো হচ্ছে, ঠিক আছে? ডিলে কি হচ্ছে, 1 সেকেন্ড পর পর সে জ্বলবে, 1 সেকেন্ড পর পর নিববে। তো আমরা সেটা যদি দেখি, দেখুন এখানে কিন্তু দেখুন এলইডিটা 1 সেকেন্ড জ্বলছে, 1 সেকেন্ড নিবছে, 1 সেকেন্ড জ্বলছে, 1 সেকেন্ড নিবছে, রাইট? তো এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, যে এই এলইডিটা আমি চাচ্ছি যে 2 সেকেন্ড পর পর জ্বলবে, ঠিক আছে? তো
তখন আমাদেরকে কি করতে হতে পারে? আপনারা কমেন্টে লিখুন। যদি আমি যদি এই এলইডিটা 2 সেকেন্ড পর পর যদি হচ্ছে জ্বালাই রাখি, 2 সেকেন্ড পর পর নিভাই রাখি, 2 সেকেন্ডে এলইডি ব্লিঙ্কিং করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? শাহেদ আহমেদ লিখেছেন 2000 মিলি সেকেন্ড, মুত্তাসিন ইসলাম তাহালা লিখেছেন 2 সেকেন্ড, 2000 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড। এরপরে তানভীর আহমেদ রাব্বানি লিখেছেন 2000 মিলি সেকেন্ড, লামিয়া জামান লিখেছেন, এরপরে হচ্ছে নওরিন লিখেছেন 2000 মিলি সেকেন্ড। অনেকেই হচ্ছে লিখছেন 2000 মিলি সেকেন্ড। এক্স্যাক্টলি আমরা হচ্ছে এখানে 2000 মিলি সেকেন্ড যদি দেই, দেন আমরা দেখি 2000 মিলি সেকেন্ড যদি দেই, তাহলে 2 সেকেন্ড পর পর দেখুন আমাদের এটা ডিউরেশনটা বেড়ে গেছে কিন্তু, রাইট? যে 2 সেকেন্ড পর পর জ্বলছে, 2 সেকেন্ড নিভে থাকছে, 2 সেকেন্ড জ্বলছে, 2 সেকেন্ড নিভছে, 2 সেকেন্ড জ্বলছে, 2 সেকেন্ড নিভছে, রাইট? তো আশা করি আপনারা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে আই আন্ডারস্ট্যান্ড লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতজন বুঝতে পেরেছেন। এবং যারা যারা বুঝতে পারেননি তারা অবশ্যই এটা হচ্ছে কিউএন সেশনে রাখুন, শেষে আমরা এই জিনিসটা আবার বুঝাবো। তো কারা কারা বুঝতে পেরেছেন অবশ্যই চ্যাট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখুন। তো এই যে প্রোগ্রামটা আপনি হচ্ছে নিজে প্রোগ্রাম করলেন এবং নিজেই হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করলেন এবং সেই অনুযায়ী আপনি রেজাল্ট দেখতেছেন। ইন্টারেস্টিং না অনেক? যে আপনি নিজেই প্রোগ্রাম করছেন, নিজেই ডিজাইন করছেন, নিজেই হচ্ছে ওটা এক্সিকিউট করছেন। অনেক ইন্টারেস্টিং না জিনিসটা? তো এইটা তো জাস্ট শুরু। এরপরে আমরা আরো রিয়েল লাইফ আরো প্রজেক্ট দেখব, আরো পরবর্তী যেসব ক্লাস রয়েছে আমাদের সেখানে আমরা অনেক হ্যান্ডস অন প্রজেক্ট দেখব। আমরা নিজেরা তৈরি করব প্রজেক্টগুলো, যেগুলো সাহায্যে আপনারা নিজেরা বাসা বাড়িতে ওই প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন, হোম অটোমেশন তৈরি করতে পারবেন, এয়ার কোয়ালিটি মনিটরিং তৈরি করতে পারবেন, আপনাদের বাসা বাড়িতে স্মার্ট থার্মোস্টেট তৈরি করতে পারবেন, যেটা আপনাদের বাসা বাড়িতে টেম্পারেচার ডিরেক্ট রিডিং নিবে, আপনার বাসা বাড়িতে টেম্পারেচার, হিউমিডিটি এগুলো রিডিং করতে পারবেন। আপনারা চাইলে নিজেরাই এই প্রোগ্রামগুলো করতে পারবেন। তো পরবর্তীতে আরো ইন্টারেস্টিং, এটা তো কেবল শুরু আমাদের, এরপরে আরো ইন্টারেস্টিং আমাদের প্রজেক্ট হবে, আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা কোনো ক্লাসই মিস দিবেন না। তো আমাদের কিন্তু কাউন্টডাউনে 41 মিনিট অলরেডি কিন্তু রানিং হয়ে গেছে, অলরেডি চলে গেছে, আমাদের আর মাত্র 19 মিনিট রয়েছে। তো যারা যারা হচ্ছে এখনো রেজিস্ট্রেশন করেন নাই, যারা যারা অফারটি গ্র্যাব করতে চান, তারা অবশ্যই অবশ্যই কোর্সটি এনরোল করুন। এবং অনেকেই আমি দেখছি যে কমেন্ট বক্সে লিখছেন যে প্রোগ্রামটিতে হচ্ছে ফ্রি বলা হলেও কেন হচ্ছে টাকা না হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা একটি ডিসপ্লের মাধ্যমে আমরা আমাদের নিজেদের নাম প্রিন্ট করব, রাইট? তো চলুন আমরা হচ্ছে সেই দিকে আগেই যাই। তো সেটা করতে গেলে আমরা হচ্ছে আমাদেরকে এই যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেই। সেটা করতে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন পড়বে। সেই মাইক্রো কন্ট্রোলারটি কি? আরডিনো উনো প্রয়োজন পড়বে। তো আরডিনো উনো আমরা নিয়ে নিব। এরপরে আমরা নিব কি, আমরা হচ্ছে আবার যাব, আমাদের একটি ডিসপ্লের দরকার পড়বে, রাইট? তো ডিসপ্লে আমরা কোনটা নেব? আমরা হচ্ছে দেখলে দুইটা ডিসপ্লে আসে, রাইট? একটা হচ্ছে কি এলসিডি 16:2, একটা হচ্ছে এলসিডি 16:2 I2C। তো আমরা দুইটা ডিভাইসই নেই, দিয়ে আমি আপনাদেরকে ডিফারেন্স দেখাই। ঠিক আছে, দুইটাই কিন্তু সেম ডিসপ্লে। তো এই ডিসপ্লের মেইনলি ফাংশন কি? এটাকে এলসিডি 16:2 বলা হয় কারণ এটাতে হচ্ছে 16টা কলাম রয়েছে এবং দুইটা রো রয়েছে। দ্যাটস মিন এইদিকে হচ্ছে 16টা কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 16টা কলাম রয়েছে এবং এই একটা কলাম একটা রো এবং দুইটা রো। তো দুইটা রো রয়েছে এর জন্য 2 এবং 16টা কলাম রয়েছে এর জন্য 16। তো এটাকে এলসিডি 16:2 বলা হয়। তো এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে রেগুলার ভার্সন, একটা হচ্ছে I2C ভার্সন। তো এই রেগুলার ভার্সনে কি হয়, এখানে টোটালি 16টা পিন রয়েছে, টার্মিনাল পিন রয়েছে, যেটা হচ্ছে 16টা পিন আমাদেরকে আরডিনোতে কানেকশন করতে হবে। এবং I2C যে পিনটা রয়েছে, I2C যে মডিউলটা রয়েছে সেটাতে কি টোটালি 4টা কানেকশন রয়েছে, টার্মিনাল পিন রয়েছে। তো কোনটা বেশি ইজি
আপনারা বলুন তো কোনটা বেশি ইজি? আমাদের রেগুলারের থেকে I2C-টা বেশি ইজি না? মাত্র এখানে কোথায় 16টা টার্মিনাল আমাদেরকে কানেক্টেড করতে হবে, যেখানে আমাদেরকে এখানে 4টা মাত্র টার্মিনাল কানেক্টেড করতে হবে। তো আমাদের এইটার থেকে এটা বেশি ইজি না? তো আমরা এইটা নিব না, আমরা হচ্ছে এইটা ব্যবহার করব। ঠিক আছে, অনেকে লিখছেন, আবির নোমান লিখেছেন I2C, এমডি ওবায়দ লিখেছেন I2C 4টা পিন, জিয়াদ লিখেছেন I2C, তানজিম লিখেছেন I2C, আসাদ লিখছেন I2C। ইয়েস, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তাহলে আমাদের এটা অনেক ইজি। তো I2C মিনস হচ্ছে কি ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি বোঝায়, যে দুইটা ডিভাইসের সাথে কানেকশন, দুইটা ওয়্যারের মাধ্যমে কানেকশন। ঠিক আছে, একটা এসডিএ একটা এসসিএল কানেকশন রয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে। আমরা সেটিংসটা করে নেবো, এখানে অ্যাড্রেসটা ঠিক করে নেব। অ্যাড্রেসটা আমরা দিব হচ্ছে 0x27। আপনারা যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, সেটা আমাদেরকে পরবর্তীতে কোডে ডিফাইন করতে হবে। এরপর আমরা মেইন কানেকশনটা দিয়ে নিব। তো গ্রাউন্ড যেটা রয়েছে, গ্রাউন্ডটা হচ্ছে আমরা গ্রাউন্ডে দিব, আমরা ব্ল্যাক দিয়ে দেব। এরপরে ভিসিসি যেটা রয়েছে, এটা হচ্ছে পাওয়ার পিন। এই যে এলসিডিটা রয়েছে, এলসিডিটা কিন্তু ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, 3.3 থেকে 5 ভোল্ট। এর বেশি দিলে কিন্তু এলসিডিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা 5 ভোল্টে এটা কানেকশন দিব। তো এই ভিসিসিটা হচ্ছে পাওয়ার পিন। তো সরাসরি হচ্ছে কি আমি 5 ভোল্টে এটা কানেকশন দিব। এই যে 5 ভোল্ট যেখানে রয়েছে, এটাতে আমরা কানেকশন দিব, আমরা রেড কালার দিয়ে দিব। এরপরে এইচডিএ যে পিন রয়েছে, এইচডিএর ফুল মিনিং হচ্ছে সিরিয়াল ডাটা। তো সিরিয়াল ডাটা মানে হচ্ছে এখান থেকে ডাটা আমাদের যাবে। তো এইটা আমাদের I2C যেহেতু প্রোটোকল, তো আরডিনোতে I2C এর হচ্ছে দুইটা ইউনিভার্সাল লাইন আছে। সেটা কি, এইচডিএ যাবে হচ্ছে A4 এ, অ্যানালগ পিন A4 এ, এবং এসসিএল যাবে হচ্ছে অ্যানালগ পিন A5 এ। এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে ফিক্সড। আপনাদেরকে I2C মিনস হচ্ছে আরডিনোতে কানেকশন দিতে গেলেই এইচডিএ যাবে হচ্ছে আরডিনোর অ্যানালগ পিন A4 এ, এসসিএল যাবে হচ্ছে অ্যানালগ পিন A5 এ। ঠিক আছে, এটা ফিক্সড, এটার কোনো নাই, কারণ এটা হচ্ছে I2C কমিউনিকেশনের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। তো আমরা হচ্ছে দুইটা লাইন দিয়ে দিলাম। তো আমাদের মূলত হচ্ছে কানেকশন শেষ। তো কারা কারা হচ্ছে আমার সাথে হচ্ছে আপনাদের পিসি ল্যাপটপে হচ্ছে ট্রাই করছেন, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। যারা যারা হচ্ছে আমার সাথে এটা ট্রাই করছেন আপনাদের ল্যাপটপে বা পিসিতে, তারা তারা হাত তুলুন, তাহলে আমি বুঝতে পারবো। তো আমাদের মেইনলি হচ্ছে কানেকশনের পার্টগুলো শেষ। এখন আমরা কি করব, আমরা আচ্ছা এমডি রাহিদুল আমিন লিখেছেন ট্রাই করছি, তানজিম লিখেছেন সে ট্রাই করছে, শুভজয়ত কর্মকার লিখন ট্রাই করছেন, অর্ক হাসান ট্রাই করছেন। ওকে, অনেকে দেখতে পাচ্ছি আপনারা ট্রাই করছেন বিষয়টা। জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে যে আপনারা অনেক ধৈর্য সহকারে করছেন। আসলে এটা কি, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যেটা শিখবেন সেটা সাথে সাথে প্র্যাকটিস করলে জিনিসটা আপনার মাথায় থাকবে। এন্ড এইভাবে করে গেলে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি একদিন আমার থেকে ভালো এক্সপার্ট হতে পারবেন। তো আমাদের এই প্রোগ্রামিং এর কাজ শেষ। এখন আমরা কি করব, আরডিনো আইডিতে আমরা চলে যাব। তো যাওয়ার পরে আমরা একটি নিউ স্কেচ নিয়ে নেব। নিউ স্কেচ নেওয়ার পরে আমাদের এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। তো আমরা কি ব্যবহার করছি, এলসিডি 16:2 I2C ডিসপ্লে, রাইট? তাই না? তো এলসিডি 16:2 I2C যখন ডিসপ্লে আমরা ব্যবহার করব, এলসিডি মানে কি, এটার ফুল মিনিং হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আমি আবারও বলছি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে I2C। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে একটি লাইব্রেরি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে লাইব্রেরির যে অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করার পরে এখানে আমরা লিখব কি, লিকুইড ক্রিস্টাল I2C। তো লিকুইড ক্রিস্টাল I2C লেখার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসবে।
তো আমরা নিচে নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখুন এখানে একটি অপশন আছে কি লিকুইড ক্রিস্টাল I2C। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন যে লিকুইড ক্রিস্টাল I2C এটা আছে ফ্র্যাঙ্ক ব্রাভেন্ডার নামের এই ডেভেলপার হচ্ছে এটা ক্রিয়েট করেছে। তো এইটা আমরা সিম্পলি ইনস্টল করব। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের ওখানে ইনস্টল না করা থাকলে এইরকম ইনস্টল লেখা উঠবে, আমরা জাস্ট এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টল হতে থাকবে অটোমেটিক। তো তো আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। তো কারা কারা ইনস্টল করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা ইনস্টল করেছেন লাইব্রেরিটি। আবুল হাসান লিখেছেন, সাজিদ লিখেছেন যে ইনরোল করেছেন বাট হচ্ছে স্টুডেন্ট আইডি পাননি। স্টুডেন্ট আইডিটি আপনাদেরকে মেলের মাধ্যমে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। ওকে, অনেক এ কে এম তহিদুল আলম লিখেছেন যে আপনি করেছেন। ওকে, আরও লিখেছেন অনেকে করেছেন। প্লিজ ডোন্ট কল মি স্যার, আমি আপনাদের হচ্ছে ফ্রেন্ডলি মেন্টর। তো কল মি অ্যাজ এ সাব্বির, সাব্বির ভাইয়া, ইউ ক্যান কল মি সাব্বির। তো I2C ইনস্টল করার পরে আমরা ডিরেক্টলি হচ্ছে এখন স্কেচে চলে যাব। স্কেচে যাওয়ার পরে স্কেচে চলে যাব। স্কেচে যাওয়ার পরে দেখুন এখানে ইনক্লুড লাইব্রেরি নামের একটি অপশন রয়েছে। আমরা প্রথমে স্কেচে যাব, স্কেচে যাওয়ার পর ইনক্লুড লাইব্রেরি নামের একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই যে লিকুইড ক্রিস্টাল I2C যেই ডিসপ্লেটা যেই লাইব্রেরিটা আমরা ইনস্টল করলাম সেটা আমরা খুঁজবো। এখন আমরা চলুন খুঁজি যে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি কোথায় রয়েছে। ঠিক আছে, খুঁজি লিকুইড ক্রিস্টাল কোথায় রয়েছে। এই যে দেখুন আমি এখানে ইনস্টল করেছি এই যে লিকুইড ক্রিস্টাল I2C। হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক হ্যাশট্যাগ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C.h চলে এসছে কিন্তু। তো এরপর কি করব, আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সাম্পলসে যাব, এক্সাম্পলসে যাওয়ার পরে আমরা লিকুইড ক্রিস্টাল I2C খুঁজবো কোথায় লিকুইড ক্রিস্টাল I2C রয়েছে। তো দেখুন এই যে লিকুইড ক্রিস্টাল I2C রয়েছে, এখানে আমরা কি করলে দেখুন হ্যালো ওয়ার্ল্ড নামের হচ্ছে অপশন আসবে, তারপর কাস্টম ক্যারেক্টার সিরিয়াল ডিসপ্লে আসবে। তো যে কোনো একটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা জাস্ট প্রথমে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, রাইট? তো আমরা হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি। তো হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলে আমাদের এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। তো অলরেডি আমি আর যদি কাউন্টডাউন ওয়াচ দেখি অলরেডি 54 মিনিট হয়ে গেছে। তো মাত্র 6 মিনিট রয়েছে। 6 মিনিটের আপনারা হচ্ছে যারা যারা রেজিস্ট্রেশন করেননি, যারা যারা ইনরোল করেননি অবশ্যই তারা ইনরোল করে নেন। তাহলে কি হবে, আপনাদের যে অফারটি রয়েছে যে 2999 টাকা যে প্যাকেজটি 1999 টাকা যারা পেতে চান তারা এই স্পেশাল অফারটা পেতে গেলে আপনাদেরকে এই 1 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা যারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন, আর মাত্র 6 মিনিট রয়েছে। তো আমরা আবার হচ্ছে আমাদের প্রোগ্রামে ফিরে যাই। তো হ্যালো ওয়ার্ল্ডে আমাদের হচ্ছে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে এসেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এটা ডিরেক্টলি হচ্ছে কপি করব। তো যারা যারা রেজিস্ট্রেশন করছেন তাদের ক্ষেত্রে আমি একবার বলে রাখি যে আপনারা এই যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামে আপনারা কি কি পাচ্ছেন। এই প্রোগ্রামে আপনারা 2টা ইন্টার্নশিপ টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিও থাকবে। আরডিনো যেটা প্রোগ্রামটা যেটা কপি করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। যারা রেজিস্ট্রেশন করেন নেই অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন। তো আমরা যেটা প্রোগ্রামটা যেটা কপি করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। তো প্রথমে আমরা কি করেছিলাম, আমরা তো এখানে I2C মিন্স কি বলেছিলাম, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, রাইট? তো এখানে কি 2টা ওয়্যারে হচ্ছে আমরা ক্রিয়েট মানে হচ্ছে
দুইটা ওয়ার্ডে হচ্ছে আমরা নিয়ে কাজ করছিলাম। তো এখানে আমাদেরকে দুইটা ওয়ার্ড নিয়ে যেহেতু কাজ করছি, তো আমাদেরকে একটি লাইব্রেরি নিতে হবে, সেটা কি হ্যাশট্যাগ ইনক্লুড ডট এইচ, ওয়ার্ড ডট এইচ নিতে হবে আমাদেরকে। তো দুইটা ওয়ারে যেহেতু আমরা কানেকশন দিচ্ছি, I2C প্রোটোকল ইউজ করতে গেলে আমাদেরকে এই লাইব্রেরিটি ইনস্টল লাগবে আমাদের। এরপরে আমরা যে ডিসপ্লেটি ব্যবহার করছি, লিকুইড ক্রিস্টাল I2C যে ডিসপ্লেটি ব্যবহার করছি, এই ডিসপ্লেটি জন্য আমাদের আরেকটি লাইব্রেরি লাগবে, যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করলাম, সেটা কি লিকুইড ক্রিস্টাল I2C ডিসপ্লে। এরপরে কামস ফর দ্য মেইন পার্ট, এই ডিসপ্লেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে কোন ডিসপ্লেতে সে হচ্ছে কোড পাঠাবে, কোন ডিসপ্লেতে সে হচ্ছে ডাটা পাঠাবে। তো এটা অ্যাড্রেস করতে গেলে আমি আপনাদেরকে এখানে বলেছিলাম যে এখানে আমরা অ্যাড্রেস করে নেব 0x27 এখানে অ্যাড্রেস করব। অ্যাড্রেস করার পরে আমরা আবার কোডের পার্টে চলে যাই। তো লিকুইড ক্রিস্টাল I2C এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে এই যে লাইব্রেরিটা আমরা ইনস্টল করলাম এটার মধ্যে কল করব, দেন একটা ভ্যারিয়েবল নিব, এলসিডি নামের একটা ভ্যারিয়েবল নিব। এখানে চাইলে আপনি আপনার নাম দিয়েও ভ্যারিয়েবল নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমরা হচ্ছে এটা অ্যাড্রেস করব। এখন এই যে আমরা যে অ্যাড্রেসটা করলাম না এখানে, এই যে অ্যাড্রেস যেটা নিয়েছি 0x27, এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস করে নেব। তো আবার কোডে চলে যাই, 0x27, এবং আমাদেরকে এখানে আমাদের যে 16 রো এবং 16 কলাম এবং 2টা রো ছিল, সেটা হচ্ছে ডিফাইন করে দিব আমরা এখানে, যে আমরা কোন ডিসপ্লেটা ব্যবহার করছি। কারণ এখানে অনেক রকম ডিসপ্লে রয়েছে, 16:2 ডিসপ্লে, 18:4 ডিসপ্লে, তারপর 20:4 ডিসপ্লে রয়েছে। তো আমরা এখানে 16 কলাম এবং 20 রো যে ডিসপ্লেটা সেটা ব্যবহার করব। এরপরে আমরা কি করব, আমরা ডিরেক্টলি, আমাদের তো এখানে কোনো লজিকের কোনো কাজ নাই, রাইট? আমরা জাস্ট প্রিন্ট করব এখানে। তো আমরা সেটআপের মধ্যেই ফার্স্টে এই যে এলসিডি যে ভ্যারিয়েবলটা নিলাম, এই এলসিডি ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে, এলসিডিটা মধ্যে এই যে অ্যাড্রেস হবে, যে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের এই যে ডিসপ্লেটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। তো সিম্পলি এলসিডি ডট INIT ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে এলসিডিটা ইনিশিয়ালাইজ করে নেব। তো ইনিশিয়ালাইজ করার পরে আমরা এই যে কোডটা ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা হচ্ছে আমরা ব্যাকলিটটা অন করবো, নাহলে আমরা তো দেখতে পাবো না। তো এটার তো একটা ব্যাকলিট রয়েছে, এলইডি রয়েছে, তো এটাকে অন করার যে করে বিল্ট ইন ফাংশন রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তো সেটা আমরা লিখব। এবং আপনারা অবশ্যই নোট করবেন, প্রত্যেকটা স্টেটমেন্ট যখন শেষ হবে অবশ্যই আমরা সেমিকলন দিয়ে নিব। দেখুন আমরা lcd.init দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কিন্তু আমরা সেমিকলন দিয়েছি। এই জিনিসটা আপনারা নোট ডাউন করবেন। অবশ্যই এলসিডি যখন কোনো স্টেটমেন্ট শেষ হবে তখন আমরা সেমিকলন দেব। সেমিকলন না দিলে কিন্তু প্রোগ্রাম ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু হচ্ছে কাউন্টডাউন শেষ। আমাদের যে অফারটি ছিল, অফারের সময় কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমাদের কোর্সটিকে, ঠিক আছে, যে কত নম্বর রো থেকে কত নম্বর কলাম থেকে এটা হচ্ছে প্রিন্ট হবে। তো সেজন্য আমাদেরকে এলসিডি সেট কার্সার ঠিক করে নিতে হবে। যে যেমন হচ্ছে আমি আপনাদেরকে বলি, এখানে আমাদের তো 16টা কলাম এবং 2টা রো রয়েছে না, তো কত নাম্বার কলাম থেকে কত নাম্বার রো থেকে প্রিন্ট করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি 3 নাম্বার কলাম থেকে এখান থেকে যদি প্রিন্ট করি, তাহলে 1 2 3 নাম্বার কলাম এবং রো কোনটা, 1 নাম্বার যেটা রো সেটাকে আমরা 0 ধরবো, এবং 0 নাম্বার যেটা রো 1 নাম্বার 1 ধরবো। ঠিক আছে, তো সেভাবেই করেছি আমরা। 3 নাম্বার কলাম থেকে শুরু হয়েছে, 0 নাম্বার রো থেকে আমরা এবার প্রিন্ট করব। কি প্রিন্ট করব, দেন আমরা একটি বিল্ট ইন ফাংশন নেব এলসিডি প্রিন্ট, দেন যেটা প্রিন্ট করব সেটা ফার্স্ট ব্র্যাকের মধ্যে ডাবল কোটেশন দিব, এন্ড যেই লেখাটা প্রিন্ট করব সেটা আমরা হচ্ছে এখানে লিখে দেবো। তো আমি এখানে জাস্ট লিখলাম সাবমিট। ঠিক আছে, তো আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ। আমরা হচ্ছে এখন ইনিশিয়ালাইজ করি।
তো দেখুন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সাব্বির লেখাটা আমি যেভাবে লিখেছি 3 নাম্বার রো, যে দেখুন 1 2 3, 3 নাম্বার রো থেকে লেখাটা শুরু হয়েছে, সরি 3 নাম্বার কলাম থেকে লেখাটা শুরু হয়েছে, এবং 1 নাম্বার রো থেকে কলাম লেখাটা শুরু হয়েছে সাব্বির। আপনারা কে কে ট্রাই করেছেন? অনেক ইন্টারেস্টিং না বিষয়টা, যে আপনি আপনার নাম, তো আমরা যদি এখন 2 নাম্বার রোতে প্রিন্ট করি, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এই যে রো এর যে অপশনটা রয়েছে সেটা আমাদেরকে, যেহেতু 0 নাম্বার রো মানে 1 নাম্বার রো, এবং 2 নাম্বার রো মানে 1 নাম্বার রো, তো আমরা এখানে 1 দিয়ে দিব। 1 দিয়ে দিলে কি হবে, না প্রথমটা হচ্ছে কলাম এবং দিয়ে সেকেন্ডটা হচ্ছে রো। দেন আমরা স্টার্ট করব। তো স্টার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 2 নাম্বার কলামে আমাদের প্রিন্ট কোডটি প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আমাদের যে লেখাটা সেটা প্রিন্ট হচ্ছে। তো আপনারা সবাই তো বুঝতে পেরেছেন আই থিঙ্ক, যে এটা কিভাবে হচ্ছে প্রিন্ট হচ্ছে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখুন আন্ডারস্ট্যান্ড।